আচ্ছা, আগের দিন যে বেসিক অ্যাকাউন্টিং টার্ম মানে সরি বেসিক কনসেপ্ট এবং ডেফিনিশন যে চলছিল ট্যাক্সেশনের, ঠিক আছে? আ সেই পার্টের আমাদের ২০ অব্দি অঙ্ক হয়ে গেছিল। ২১ থেকে করাবো। ২১ নম্বর অঙ্কটা কি বলছে? কোয়েশ্চেনটা মন দিয়ে শুনবি। আগের ক্লাসগুলো করিয়েছি, এমনি আমার অতটা কিছু বলার দরকার নেই। এমনি পারা যাবে জিনিসগুলো। বলছে স্টেট দ্য পার্টিকুলার হেড অফ ইনকাম আন্ডার হুইচ দ্য ফলোইং ইনকাম আর টু বি অ্যাসেসড আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট। মানে এখানে ওরা তোকে ৫টা আইটেমের নাম বলেছে। শুনছিস? ৫ খানা আইটেমের নাম বলেছে। বলছে বলো কোনটা কোন হেডে আসবে। ঠিক আছে? কোনটা কোন হেডে আসবে। বইতে লেখা আছে তুই বইতে লেখা আছে, বই দেখার দরকার নেই। অঙ্কের নাম্বার খাতায় লেখ, পেজ নাম্বার লেখ, যার বই খাতায় পেজ নাম্বার লেখ, অঙ্কের নাম্বার লেখ, লিখে অ্যান্সার গুলো একটা করে করতে হবে। তাই তো? তো দেখ, ১ নম্বরটা কি বলেছে? ইন্টারেস্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। এটা কোন হেডে হবে? আমি বলে দিচ্ছি অ্যান্সার গুলো আমি বলে দিচ্ছি। বুঝিয়ে বলে দিচ্ছি। দেখবি পোস্ট অফিস তো নাম শুনেছি আমরা। আমরা দেখি পোস্ট অফিসে জানি অনেকে টাকা রাখে। পোস্ট অফিসে টাকা রাখে। পোস্ট অফিসে সেভিংস এ টাকা রাখতে হবে। ঠিক আছে? যদি কেউ দেখবি পোস্ট অফিসে অনেকে দেখবি রেকারিং আইডিয়া আছে পোস্ট অফিস দেখবি অনেকে দেখবি বাড়িতে জিজ্ঞাসা করি পোস্ট অফিসে অনেকে গিয়ে টাকা রাখে। পোস্ট অফিসে বই আছে অনেকের। যেমন ব্যাংকে বই থাকে তেমনি এমনি পোস্ট অফিসে বই রাখে। পোস্ট অফিসে রেকারিং বই হয়, রেকারিং নামক পোস্ট অফিসে বই হয়। রেকারিং মানে কি? প্রতি মাসে একটা করে অ্যামাউন্ট ধর তুই যদি বই থাকে ৫০০ টাকার বই, প্রতি মাসে তোকে ৫০০ টাকা করে জমা দিতেই হবে। প্রতি মাসে কিন্তু তোকে ৫০০ টাকা করে জমা দিতে হবে। ঠিক আছে তো? এটাকে বলে রেকারিং। আমার কথাটা বুঝতে পারছিস কি বললাম? দেখবি বাড়িতে জিজ্ঞাসা করবি, বলবি বাড়িতে জিজ্ঞাসা করবি পোস্ট অফিসে কি বই আছে? ঠিক আছে? যদি বলে পোস্ট অফিসে বই আছে বলে হ্যাঁ আছে। জিজ্ঞেস করি কত টাকা করে দিতে হয়? এরকম কোনো ব্যাপার না, ৫০০ টাকাই দিতে হবে। আরো বেশি টাকাও দেয়া যায়, কম টাকাও দেয়া যায়। ১০০, ২০০, ৫০০ এরকম দেয়া যায়। ঠিক আছে? ধর ১০০ টাকা করে বই করলি। তো প্রতি মাসে তোকে ১০০ টাকা করে জমা দিতে হবে। এবার ধর তুই ২ বছরের বই করলি। ঠিক আছে তো? তো ২ বছর পর তো তোর টাকাটা উঠে যাবে। ২ বছর পর তো টাকাটা তুলবি। কিন্তু পোস্ট অফিস থেকে টাকা তুলতে গেলে এখন কি হয় যে ওরা বলে দেয় পোস্ট অফিসে তোমাকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। সেভিংস সম্পর্কে আইডিয়া আছে? দেখবি ব্যাংকে অনেকের সেভিংস এর অ্যাকাউন্ট আছে। সেভিংস অ্যাকাউন্ট মানে কি? তুই যখন খুশি টাকা জমা দিতে পারবি, যখন টাকা তুলতে পারবি। কোনো সমস্যা নেই। ঠিক আছে? যেমন রেকারিং যেমন কি প্রতি মাসে ওই টাকাটা দিতেই হবে। তাহলে এটাই বলেছে, তার মানে তুই পোস্ট অফিস থেকে টাকা তুলতে গেলে পোস্ট অফিস সেভিংস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে তো? তাহলে এখানে কি বলতে চাইছে? তুই যদি পোস্ট অফিস সেভিংস ব্যাংকে অ্যাকাউন্ট খুলিস তাহলে ওখানে নিশ্চয়ই টাকা জমা পড়বে। বুঝতে পারছিস? আরে নরমালি আমরা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, ব্যাংকে তো আমরা টাকা রাখি। ব্যাংকে সেভিংস এ টাকা রাখি। টাকা রাখলে কি হয়? সেখানে টাকা রাখলে সুদ পাওয়া যায়, ইন্টারেস্ট পাওয়া যায়। তো ব্যাংকে টাকা রাখলে যদি সুদ পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে আমার ইনকাম ফ্রম আদার সোর্সে আসে। ব্যাংকে টাকা জমা রাখলে সেখান থেকে সুদ পাওয়া যায়, সেটা ইনকাম ফ্রম আদার সোর্সে আসে। কিন্তু স্যার পোস্ট অফিসের সেভিংস ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া গেলে এটা কোথায় আসে? এটাও আদার সোর্সে আসে। এটাও আদার সোর্সে আসে। সে তুমি পোস্ট অফিসে টাকা রাখো বা ব্যাংকে টাকা রাখো, আদার সোর্সে আসবে। কিন্তু পোস্ট অফিসে সেভিংস ব্যাংকে যদি টাকা রাখো, সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যাও, এটা এক্সেমটেড। এক্সেমটেড মানে বুঝিস তো? এর উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয়। আইটেম আসে আদার সোর্সে, কিন্তু এর উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয় না। দেখ এখানে কি লিখেছে অ্যান্সার? এই যে এখানে লিখেছে, কি লিখেছে অ্যান্সারটা আমি পড়ে দিচ্ছি। ইন্টারেস্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট উইল বি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্স। ঠিক আছে তো? তাহলে কি লিখেছে? ইন্টারেস্ট ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে? এটা কোন হেডে আসে? এখানে আমি পাশে লিখেছি ১ নম্বর কোশ্চেন অ্যান্সারটা লেখ। এটা লিখবি আসে তো ইনকাম ফ্রম আদার সোর্সে। কোথায় আসে? ইনকাম ফ্রম আদার সোর্সে আসে। কিন্তু এটা কি লিখবি? পাশে লিখে রাখবি এক্সেম্পটেড। ব্যাস এরকম ভাবে লিখলেই হবে। তোর তো এমসিকিউ। তাহলে কি লিখলাম? ১ এর কোশ্চেন অ্যান্সার লিখলি তো? তাহলে আমি কি বললাম মনে রাখতে হবে, এটাই এতক্ষণ ধরে বোঝালাম কেন? আমরা যে পোস্ট অফিসে টাকা রাখি, পোস্ট অফিসের বিভিন্ন জায়গায় টাকা রাখি, সেভিংসেই টাকা রাখি। তো সেখান থেকে যখন সুদ পাওয়া যায়, আইটেম তো আসবে আদার সোর্সে। কিন্তু সেটা কি? এক্সেম্পটেড। এক্সেম্পটেড মানে কি বলেছিলাম? এক্সেম্পটেড মানে করমুক্ত, যেখানে কোনো ট্যাক্স দিতে হয় না। আজকে আমি যদি ব্যাংকে টাকা জমা রাখি, সেখান থেকে যদি সুদ পাই তাহলে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কিন্তু পোস্ট অফিসে যদি টাকা রাখি, সেখান থেকে যদি কোনো ইন্টারেস্ট পাই, সেভিংসে টাকা রাখলাম, যদি ইন্টারেস্ট পাই তাহলে গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে তো? এটা মনে রাখতে হবে।
এই বইতে এখানে অ্যান্সার একটু ভুল লিখেছে। এই যে একের কোশ্চেন অ্যান্সার বইতে একটু ভুল লেখা আছে, আমার কাছে লাগছে ভুল লিখেছে। ইন্টারেস্ট রিসিভ ফ্রম পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট উইল বি ট্যাক্সেবল, ঠিক আছে, উইল বি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম আদার সোর্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা তো আদার সোর্সে আসে, কিন্তু এটা এক্সেমটেড, এটা লেখেনি কথা, এক্সেমটেড হয় এটা লেখেনি, বইতে লিখেছি, ঠিক আছে। তো আমি এটা লিখে দিলাম, এই যে আমি ছোট করে লিখে দিলাম যে এই আইটেমটা আসবে আদার সোর্সে, কিন্তু সেটা কি এক্সেমটেড। এক্সেমটেড কথার ওয়ার্ডটা, ইংলিশ ওয়ার্ডটার মানে বুঝতে পারছিস তো? যেমন আমি তোকে বলছি, এই যে আমি টিউশন করে টাকা কামাচ্ছি, বুঝিস তো, এটা টিউশন করে টাকা কামাচ্ছি, এটা কিন্তু এক্সেমটেড নয়। এক্সেমটেড নয় মানে বুঝিস তো, ভালো করে বুঝিস কিন্তু। শুধু এই কোশ্চেনের অ্যান্সার দিকে ফোকাস করি যে আমি ধর টিউশন করে দিয়ে প্রতি মাসে টাকা কামাচ্ছি, এটা এক্সেমটেড নয়। তার মানে কি এই এক্সেমটেড নয় মানে কি? এক্সেমটেড মানে হচ্ছে এমন কিছু, যেমন তোরা ধর যেমন যেমন তোরা স্কলারশিপে টাকা পাস, যারা মাধ্যমিক পরীক্ষা পাস করে স্কলারশিপ পাবে, এটা এক্সেমটেড। মানে কি এই যে টাকাটা পেয়ে এর উপর কিন্তু গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না, এটা এক্সেমটেড। কিন্তু আমি যে টিউশন করে টাকা কামাচ্ছি এটা এক্সেমটেড নয়, এটা ট্যাক্সেবল। তাহলে ডিফারেন্স বুঝলি ট্যাক্সেবল আর এক্সেমটেডের মধ্যে? ট্যাক্সেবল মানে যেটা ট্যাক্স দিতে হয়, আর এক্সেমটেড মানে যেখানে ট্যাক্স দিতে হবে না। যেমন আমি ধর আজকে ধর আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংকে আমি টাকা জমা রাখি, তো সেখান থেকে আমি যে বছরে একটা সুদ পাই, সেখান থেকে বছরে যে ইন্টারেস্ট পাই, তার উপর গভর্নমেন্ট আমার থেকে ট্যাক্স নেবে। কিন্তু আমার নাগের বাজারে যে পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিসে আমার সেভিংস অ্যাকাউন্ট আছে, ওখান থেকে যদি কোনো সুদ পাই, গভর্নমেন্ট আমাদের ট্যাক্স দেবে না। দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি? তাহলে ব্যাংকে টাকা রাখলে সুদ দিতে হবে, এই সরি, ব্যাংকে টাকা রাখলে সেখান থেকে যদি সুদ পাই তার উপর আমাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু পোস্ট অফিসে টাকা রাখলে সেখান থেকে যদি কোনো ইন্টারেস্ট পাই, তারপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না। দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছিস তো? তাহলে 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 কি বল, মানে মানুষ কোথায় টাকা, মানে সরকার, সরকার এটা করেছে তার কেন? কারণ এখন পোস্ট অফিসে লোকে কম টাকা রাখে, ব্যাংকে সবাই টাকা রাখে, ঠিক আছে। তাহলে পোস্ট অফিসে টাকা রাখলে এই জন্য বলছে, তার মানে সরকার কেন বলছে আমি এখানে ট্যাক্স নেবো না, তুমি পোস্ট অফিসে টাকা রাখো। গল্পটা বুঝতে পারলি তো কি বললাম? তাহলে প্রথম পয়েন্ট আমি এতক্ষণ ধরে আমি দেখ কত 5-10 মিনিট ধরে বললাম, কেন আমি মনে রাখতে পারিস, তুই যেন মনে রাখতে পারিস এই জন্য আমি এতক্ষণ ধরে বললাম, ঠিক আছে তো। 2 নম্বর পয়েন্ট কি বলছি, অ্যামাউন্ট রিসিভ ফ্রম সেল অফ ওয়াইল্ড গ্রাস, ঠিক আছে, বুঝতে পারছিস তো? সেল অফ ওয়াইল্ড গ্রাস মানে তুই ঘাস বিক্রি করে, ভালো করে শোন, তুই ঘাস বিক্রি করে টাকা পেয়েছিস। তাহলে আমি আগের ক্লাসে পড়েছিলাম না 5টা হেড, তুই মানে চেষ্টা কর বলার এটা কোন হেড হতে পারে। প্রথম হেড কি ছিল? স্যালারি। তাহলে ঘাস বিক্রি করে টাকা পেলে, তুই তো বাড়ির বাইরে ঘাস আছে, ঘাস বেচে টাকা পেলি, ওটা কি স্যালারি ইনকাম? ওটা কি হাউস প্রপার্টি ইনকাম? বাড়ি বেচে টাকা হচ্ছে ঘাস হয়? এটা কি বিজনেস? বিজনেস হতে পারে ঘাস বিক্রি করে টাকা পাওয়া? এটাও বিজনেস হতে পারে না, ঠিক আছে। যেমন ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইন মানে কি আমি বলেছিলাম, ক্যাপিটাল গেইন কোনগুলো? আমি বাড়ি বেচে যদি টাকা পাই, বুঝতে পারলি তো, বাড়ি, সোনা, এইগুলো বেচেই টাকা পাই, গাড়ি, এগুলো বেচে টাকা পাই, ক্যাপিটাল গেইন বলে। তাহলে তোর মনে হচ্ছে 4টে হেডের মধ্যে একটাও হতে পারে? হতে পারে মানে কমন সেন্স খারাপ না, স্যার এটা হতে পারে না। তাহলে আদার্স সোর্স, তাহলে আদার্স সোর্স, বুঝতে পারলি তো? তাহলে ঘাস বিক্রি করে টাকা পেলে তুই কিভাবে ধরবি তোর যে 5টা হেড আছে, এক একটা হেড করে ভাববি এটা হতে পারে? এই দেখ, এটা কি লিখবো? ইনকাম ফ্রম আদার্স সোর্স, লিখলাম ইনকাম আদার সোর্স। তারপর 3 নম্বরটা কি বলে, অ্যামাউন্ট রিসিভ ফ্রম ফার্স্ট প্রাইজ লটারি, ঠিক আছে, অ্যামাউন্ট রিসিভ ফ্রম ফার্স্ট প্রাইজ লটারি লিখে রাখ খাতায়, ইনকাম আদার সোর্স, তাহলে কি পড়তে হতে সুবিধা হবে। তারপর তো বইতে লেখা আছে দেখতে পারো, বুঝতে পারি তো, বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করে বুঝিয়ে দেবে। বলছে অ্যামাউন্ট রিসিভ ফ্রম ফার্স্ট প্রাইজ লটারি, দেখবি অনেকে লটারি কাটে না, লটারি লটারি কাটলো, লটারি কেটে প্রাইজ জিতলো, আইডিয়া কর। যদি ডাইরেক্ট বলতে পারিস তো ঠিক আছে, যদি ডাইরেক্ট বলতে না পারিস তাহলে ভাব, লটারি, তুই লটারি কাটলি, তাই না, অনেকে লটারি হয়, লটারি কাটে, লটারি কেটে ফার্স্ট প্রাইজ জিতলো, এটা কি লটারি কেটে ফার্স্ট প্রাইজ জিতলে এটা কি স্যালারি ইনকাম? এটা কি, এটা কি তোর, আচ্ছা আদার্স সোর্স, সত্যি এটা আদার্স সোর্স ইনকাম, এটা আদার্স সোর্স ইনকাম, তাহলে এটাও লেখ ইনকাম ফ্রম আদার্স সোর্স। তারপর বলছে আরেকটা, আইডিয়া কর, আইডিয়া কর, মাথা খাটা, মাথা খাটা। রেন্ট রিসিভ ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, লেট আউট আমি মানে বলে দিচ্ছি, আজকে আমার বাড়ি আছে, লেট আউট মানে ভাড়া দেওয়া, লেট আউট মানে বাড়ি ভাড়া দেওয়া, আজকে আমার বাড়ি আছে, বাড়িতে ভাড়া দিয়েছি, তা বাড়ি ভাড়া দিলে সেখান থেকে একটা ইনকাম হবে তো। তো বাড়ি ভাড়া দিয়ে যদি কোনো ইনকাম হয়, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে জানিস তো? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি মানে কি, ধর আজকে আমার 3 তলা বাড়ি আছে, আমি 2 তলা 3 তলা থাকলাম আর নিচের তলা ভাড়া দিয়ে দিলাম, এটাকে বলা হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। মানে বাড়ি ভাড়া দিয়ে যদি কোনো ইনকাম হয় তাকে বলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বুঝে থাকবে, মনে থাকবে তো? তাহলে এটা কি হবে? এটা লিখে স্যার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি।
লাস্ট পয়েন্ট, অ্যামাউন্ট রিসিভ ফ্রম সেল অফ হাউস বিল্ডিং। ভাব ভাব, এই ইংলিশটার মানে বোঝ। আজকে তোর বাড়ি আছে, তুই বাড়িটা বেচে দিয়েছিস, আগেরটা বাড়ি ভাড়া দেওয়া। আচ্ছা, বাড়ি ভাড়া দেওয়া আর বেচা দুটো এক জিনিস? ভাড়া দেওয়া আর বেচা তো এক জিনিস নয়। আজকে তোর বাড়িটা বেচে দিয়েছিস, বেচে দিয়ে টাকা কামিয়ে, এটা কোথায় আসবে? ক্যাপিটাল গেন। এটা ক্যাপিটাল গেনে আসে। তাহলে এরকম কোশ্চেন কিন্তু দিতে পারে, কোনটা কোন হেডে আসবে। এটা লিখবো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। 21 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পারলি সব? ভালো তো, বোঝা গেল তো? 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখ, ফটাফট করে বলবি। এবার তোদেরকে জিজ্ঞাসা করছি, আগের দিন করিয়েছিলাম বলেছিলাম, এবার জিজ্ঞাসা করছি। যখনই তোকে তোকে এখানে যে অঙ্কগুলো দেখতে হচ্ছে কেমন দিয়েছে, ও তোকে কয়েকটা উদাহরণ দিয়েছে, বলছে বলো কোনটা কোন হেডে আসবে। এরকম কোশ্চেন একটা আসবে তো পরীক্ষায়, এমসিকিউ দেবে। বলছে তুই আইডিয়া কর, অ্যান্সার দেখিস না, অ্যান্সার দেখলে তুই শিখতে পারবি না, অ্যান্সার না দেখে তুই বলার চেষ্টা কর। ইনকাম ফ্রম হর্স রেস মানে বোঝ, বাংলা মানে বোঝ। ঘোড়া দৌড় হয় না, ঘোড়া দৌড়, ঘোড়া দৌড় হয়। তো ঘোড়া দৌড় থেকে তুই ইনকাম করেছিস। এবার তুই ভাবতে থাক, তুই ডাইরেক্ট বলতে পারিস তো ঠিক আছে, ডাইরেক্ট বলতে না পারিস তাহলে ভাব, 5টা হেডের মধ্যে ঘোড়ার দৌড় থেকে, ঘোড়ার দৌড় থেকে ইনকাম হলে কি হতে পারে? স্যালারি তো হতে পারে না, এটা হাউস প্রপার্টি ইনকাম হতে পারে না, বিজনেসও হতে পারে না, আর এটা ক্যাপিটাল গেন হতে, ওটা আদার্স। হর্স ঘোড়ার দৌড় থেকে ইনকাম হলে তাকে আদার্স সোর্স ইনকাম হয়। তাহলে অ্যান্সার হবে কি? ইনকাম ফ্রম আদার্স সোর্স। লাইক, তারপর কি বলছে? ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, আগের অঙ্কটাই ছিল, বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করেছিস, এটা কোথায় যাবে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম হাউস প্রপার্টি। লেখ, নেক্সট কি বলেছে? প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্ম মানে বুঝিস, আমরা তো পার্টনারশিপ করছি, আমরা তো বিজনেস ট্রেস করছি। পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম মানে কি? পার্টনাররা যে বিজনেস করছে, হ্যাঁ, ধর 3 বন্ধু মিলে পার্টনারশিপ ফার্ম, বুঝিস তো? পার্টনারশিপ কাকে বলে? 2 বন্ধু মিলে একটা ব্যবসা করলো, ওটাই তো পার্টনারশিপ বিজনেস বলে। এবার পার্টনারশিপ বিজনেস করার পর বছরের শেষে একটা লাভ হলো, তাহলে পার্টনারশিপ বিজনেস থেকে যদি লাভ হয়, এটা কি মনে, এটা কোন হেডে এটা হতে পারে? বিজনেস, এটা বিজনেস, এটা বিজনেস। ঠিক আছে, এটা কি লিখবি? এটা লিখ বিজনেস। বিজনেসটার হেডের নাম কি? লিখ পিজিবিপি। কি লিখবি? পিজিবিপি, লেখ পিজিবিপি, পিজিবিপি। আমি ফুল ফর্ম জিজ্ঞাসা করবো, হ্যাঁ, ফুল ফর্ম জিজ্ঞাসা করবো, পিজিবিপির ফুল ফর্ম। বল, আইডিয়া আছে? আমরা আমরা 5টা হেড পড়িয়েছিলাম, 5টা হেড পড়িয়েছিলাম তো, আমরা তো 5টা হেড পড়িয়েছিলাম। প্রথম হেডের নাম বলতে কি পরীক্ষা দিতে পারে? বল, প্রথম হেডের নাম কি ছিল, মনে আছে? প্রথম হেডের নাম কি ছিল? 5টা হেড ছিল তো, আমাদের হেডস অফ ইনকামের 5খানা হেড, প্রথম হেডের নাম কি ছিল? তাহলে মনে রাখতে হবে, ভুলে গেলে তো চলবে না। পরীক্ষায় তো দেবে এমসিকিউ, তোকে বলবে আমাদের ইনকামের কটা হেড, তখন মনে রাখতে 5টা হেড, এবং এক একটা হেডের নাম মনে রাখতে হবে তো তোকে। ও তোকে বললো স্যালারি বলতে হবে, ইনকাম ফ্রম স্যালারি, এগুলো পড়ে পড়ে বলতে হবে। প্রথম হেড স্যালারি, দ্বিতীয় হেডের নাম কি ছিল? হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। 3 নম্বর হচ্ছিল বিজনেস, বিজনেসের ফুল ফর্ম বলতে হবে পিজিবিপি। 3 নম্বর হেডটার নাম ছিল পিজিবিপি। পিজিবি ফুল ফর্ম কি ছিল? প্রফিট, পি ফর প্রফিট, জি ফর গেইন, প্রফিট গেইন, তারপর পি ফর বিজনেস, আর পি ফর প্রফেশন। কি বললাম বল, ছোট ছোট করে ভাব। প্রফিট, গেইন, বিজনেস, প্রফেশন। এর পুরো কথাটা বলছে বইতে লিখেছি প্রফিট অ্যান্ড গেইনস, বিজনেস আর প্রফেশন। ঠিক আছে তো? আচ্ছা, ইন্টারেস্ট রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট। কি বলেছে? ইন্টারেস্ট রিসিভ ফ্রম ইনভেস্টমেন্ট। তো তুই কোনো জায়গায় ইনভেস্ট করেছিস, সেখান থেকে সুদ পেয়েছিস, এটা কোন হেড হতে পারে? তুই কোনো জায়গায় ইনভেস্ট করেছিস, সেখান থেকে সুদ পেয়েছিস, কোন হেড হতে পারে? ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্স লিখে দে, হয়ে গেল। 23 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, আমি আবার বলছি 23 নম্বর অঙ্কটা করবো তো, 23 নম্বর অঙ্কটা করছি। দেখ, খাতা তো তুলেছিস? 23 নম্বর অঙ্কটা করবো তার আগে আমি তোকে বললাম না, আমি তোকে কি বললাম বল, আমাদের কটা হেড বললাম বল? 5টা হেড। লেখ দেখি আমার সঙ্গে সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে লেখ দেখি। প্রথম প্রথম হেডের নাম কি লিখছি? দেখ, আমি পুরো পুরো ধরে ধরে লিখছি, আমি পুরো ধরে ধরে লিখছি যাতে তোর মনে রাখতে সুবিধা হয়। 5টা হেডের নাম লিখছি। প্রথম হেডের নাম কি? ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, দ্বিতীয় হেডের নাম কি? ইনকাম ফ্রম, লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। দ্বিতীয় হেডের নাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তৃতীয় হেডের নাম, যে ইনকাম ফ্রম লিখবো না, এটা লিখবো পিজি, প্রফিট গেইন, বিজনেস আর প্রফেশন। লেখ প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস or profession।
3 নম্বর হেড হলো। 4 নম্বর হেড কি বলেছিলাম? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। মনে রাখতে হবে, কিন্তু এই কথাগুলো মনে রাখতে হবে। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। লাস্ট হেড দেখতে পাচ্ছি 5টা হেড। এগুলো মনে রাখতে হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন আর লাস্টেরটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকাম ফ্রম আদার সোর্স। এই 5টা হেড যোগ করলে যেটা বেরোয় তাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। 5টা হেড যোগ করে যা বেরোয় তাকে বলে গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে? তাহলে কি বলতে পারি? 5টা হেড যোগ করে যেটা বেরোবে তাকে কি বলে? গ্রস টোটাল ইনকাম। লিখলাম তো? 5টা হেড যোগ করে যা বেরোয় তাকে বলে গ্রস টোটাল ইনকাম। লিখেছিস? লিখলি তো? এবার এর থেকে ডিডাকশন বলে একটা কথা বাদ দে। ডিডাকশন কত নম্বর ধারা? এগুলো কেন করছি? তোর এমসিকিউ খুব সুবিধা হবে। আগের দিন পড়িয়েছি এগুলো, আমি আবার বলছি। ডিডাকশন আন্ডার সেকশন 80। 80 নম্বর ধারা বাদ দিবি, বাদ দিলে যেটা বেরোয় তাকে বলে টোটাল ইনকাম। এমসিকিউর জন্য খুব সুবিধা হয়ে গেল। ঠিক আছে? এর থেকে 80 নম্বর ধারা ডিডাকশন বাদ দিবি। 80 নম্বর ধারা ডিডাকশন বাদ দিলে যেটা বেরোয় তাকে বলা হয় কি? টোটাল ইনকাম। হয়ে গেল? টোকা কমপ্লিট। লেখ যোগ। টোকা কমপ্লিট। কি রে? কম্পিউটার টোকা। এবার দেখ কোশ্চেনটা পড়ছে, তুই এবার নিজে অঙ্কটা পারবি করতে। দেখ কি বলেছে। কোশ্চেনটার দিকে একটু তাকাস প্রত্যেকে। হ্যাঁ, কোশ্চেনটার দিকে প্রত্যেকে তাকাস। ফ্রম দ্য ফলোইং ইনকাম ক্যালকুলেট, কি বের করতে বলেছে দেখ? গ্রস টোটাল ইনকাম। মোটামুটি আইডিয়া মানে গ্রস টোটাল ইনকাম কাকে বলে? 5টা হেড যোগ করে তাকে বলে গ্রস টোটাল ইনকাম। তুই দেখ কোনো অ্যান্সার করতে হবে না। এখানে 5টা হেডের মধ্যে কি কি হেড দিয়েছে অঙ্কে? 2টো হেড দিয়েছে। তাহলে এই 2টো হেড মানে এই 2,90,000 যোগ করলে কত হলো? 2,90,000। এটাই গ্রস টোটাল ইনকাম। হ্যাঁ কি না বল? বুঝতে পারলি? তাহলে কত সুবিধা হলো? ওটা পড়ার পর এটা সুবিধা হয়ে গেল। তাহলে বুঝতে পারলি অ্যান্সার কত? 2,90,000। বুঝেছিস কি বুঝিস না এটা? 2,90,000। দেখ অ্যান্সার 2,90,000 দিয়েছে তোকে। আর কিছু দেখতে হবে, 2,90,000 অ্যান্সার দিয়েছে। তাহলে বুঝতে পারলি কি করে হলো? কাউকে পড়ে দেখাতে হবে না। তোকে কি করতে হবে? শুধু অ্যান্সারটা টিক মারতে হবে। তাহলে টিক কত হলো? 2,90,000। বোঝা গেল কি 2,90,000 কেন হলো? পরের অঙ্কটা করবি। আর 2-3টে বাকি আছে, তাহলে শেষ হয়ে গেল চ্যাপ্টারটা। 24 কম্পিউট গ্রস টোটাল ইনকাম অফ সুভাষ কুন্ডু অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। বলার চেষ্টা কর। অ্যান্সার না দেখে বলার চেষ্টা কর, তাহলে আমি শেখাতে পারবো। বুঝতে ভুল হলে বলতে পারবো। গ্রস টোটাল ইনকাম কত আছে? মানে আমার স্যালারি থেকে ইনকাম হইতে ভালো করে আস্তে আস্তে বলবো, কোনো তাড়াহুড়া করবি না। দেখ ভালো করে কোশ্চেনটা পড়। তাড়াহুড়া করলেই ভুল হবে। এখানে বলছে ইনকাম ফ্রম স্যালারি বলেছে 10,000 টাকা প্রতি মাসে। প্রতি মাসে 10,000। আমরা যখন গ্রস টোটাল ইনকাম বের করবো না, বছরের বের করি, বছর। তাহলে এখানে 10,000 টাকা প্রতি মাসে দিয়েছে। তো 10,000 টাকা প্রতি মাসে হলে তাহলে বছরে কত হবে? তুই দেখ না। এই দেখ না, আমি এখানে যে ছোট করে করে দিই, ছোট করে করে দিই। দেখ এখানে দেখ না, করাই তো আছে। 10,000 টাকা প্রতি মাসে হলে 10,000 একটু 12 করলে কত? 1,20,000। হ্যাঁ কি না? ওখানে ওই অঙ্কটা ফাঁকা রেখেছি আগে অঙ্কটা নাকি? আগে যে অঙ্কটা বললি না, ফরম্যাটে ঢুকলি, ফরম্যাট ফাঁকা আছে নাকি? আগে যে অঙ্কটা বললি ফরম্যাটে ঢুকলি না ওটা? ওখানে রাইট মেরে দিচ্ছিস না? রাইটের মধ্যে বসিয়ে দে, ওখানে বসিয়ে দে, ওখানে বসিয়ে দে। তাহলে তো খাটতে হবে না, সময় নষ্ট করতে হবে না। ইনকাম অফ স্যালারি ব্যাকেটে লেখ 10,000 ইন্টু 12 করে 1,20,000। সুবিধা হবে তার, সময় নষ্ট হবে না। রাইটের মধ্যে লিখে দে 1,20,000। ঠিক আছে তো? বোঝা গেল কি বললাম? 1,20,000। আর কি বলেছিল পর? তুই নিজে বুঝতে পারবি। স্যার ক্যাপিটাল গেইন বলেছিল 50,000। তো ক্যাপিটাল গেইন কোথায় আছে? স্যার ক্যাপিটাল গেইন 50,000 যে এখানটায়। ক্যাপিটাল গেইনে 50,000 টাকা লেখ। লিখলাম ক্যাপিটাল গেইন 50,000। ঠিক আছে? আর কিছু ছিল? দেখ পর কোশ্চেন পর। ইনকাম ফ্রম আদার সোর্সে কত ছিল? 30,000 টাকা লেখ। ইনকাম ফ্রম আদার সোর্সে 30,000 টাকা লেখ। তার মানে এইগুলো কেউ ছিল না দুটো? নাই থাকবে, সবকটা নাও থাকতে পারে। এটা নেই, এটা নেই, ড্যাশ ড্যাশ দিয়ে। তাহলে তোর অ্যান্সার কত হলো? স্যার 1,20,000 আর 50, 1,70,000 আর 30, 2,00,000 টাকা। তো 2,00,000 টাকা তোর কি বেরোলো বল? বল 2,00,000 টাকা কি বেরোলো? গ্রস টোটাল ইনকাম। এর থেকে কি বাদ দিতে? 80 নম্বর ধারা বাদ দিতে হয়। দেখ 80 নম্বর ধারার অ্যান্সার বলেছে কি বলেছে? কি বলেছে এখানে?
স্যার স্যার 80C, আরে 80C মানে কি 80 নম্বর মধ্যেই তো পড়বে সি। 80 মধ্যে আমি কেন 80 লিখলাম? 80 মধ্যে অনেক কিছু থাকে যেটা কিনা সি থেকে আরম্ভ হয়। ঠিক আছে? সি থেকে আরম্ভ হয়। ঠিক আছে? তো 80C কত বলেছে? 20,000 টাকা। তাহলে অ্যান্সার কত হচ্ছে তুই বল? 1,80,000। দেখ বইতে দেখ অ্যান্সার কত দিয়েছে। বইতে অ্যান্সার কত দিয়ে দেখ। 1,80,000 দেখেছিস? 1,80,000 টাকা দিয়েছে। কোথায় দিয়েছে 1,80,000? কি বের ও দেখ, দেখ ওরা আমার কথা মন দিয়ে শুনবি। আমি বলবো ওরা কত দিয়েছে অ্যান্সার 2,00,000 টাকা। ওরা 2,00,000 টাকা দিয়েছে তাহলে আমরা ভুল করেছি? না, আমরাও ভুল করিনি, ওরাও ভুল করেনি। কেন দেখ, ওরা কি বের করতে বলেছে? ক্যালকুলেট গ্রস টোটাল ইনকাম। কি বের করতে বলেছে? গ্রস। তা গ্রস কত? 2,00,000 টাকা। তাই 2,00,000 টাকা দিয়েছে। যদি বলতো টোটাল ইনকাম বের করো তখন বলতো 1,80,000। ঠিক আছে? 24 এটা করিয়ে দিলাম। 25, 26 বেশ শেষ। 25 কি বলছে? কোশ্চেন পড়, হ্যাঁ কোশ্চেন পড়। বলছে ফ্রম দ্য ফলোইং ইনকাম ক্যালকুলেট টোটাল ইনকাম। দেখি এখানে টোটাল ইনকাম বের করতে হবে। কি আছে? কি বের করতে হবে? টোটাল ইনকাম। তাহলে কি হবে তুই বলতে পারবি? মুখে মুখে অ্যান্সার দেখবি না। দেখ স্যালারি দিয়েছে 3,00,000 টাকা, হাউস প্রপার্টি দিয়ে 96,000 টাকা, তাহলে কত হলো? 3,96,000। আর বিজনেস থেকে ইনকাম দিয়েছে কত? 1,00,000 টাকা। তাহলে তিনটে যোগ করে কত হচ্ছে? 4,96,000 টাকা। এটাই 4,96,000 কে কি বলে? গ্রস টোটাল ইনকাম। তার থেকে কি বাদ দিতে হয়? ডিডাকশন বাদ দিতে হয়। ডিডাকশন কত ছিল? 25,000। 4,96,000 থেকে 25,000 বাদ দে। 1,7,1 4,71,000 টাকা। এটাকে কি বলে? টোটাল ইনকাম বলে। বোঝা গেল তো? তো খাতায় কর, খাতায় কর। চারটে দেওয়া আছে, একটা কর, নিয়ে নিয়ে করতে পারবি তো? ওটা দেখে দেখে কর। জমও করে দেবো সঙ্গে তোরাও কর। কত নম্বর অঙ্ক এটা? 25। প্রথমে লিখলাম ইনকাম ফ্রম স্যালারি। প্রথমে লেখ ইনকাম ফ্রম স্যালারি। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা যাবে না, তোকে এরকম কোশ্চেন দিয়ে দেবে, তোকে রাইট মারতে হবে। ঠিক আছে? রাইট মারতে হবে। ইনকাম ফ্রম স্যালারি কত বলেছে? 3,00,000 টাকা। তারপর ইনকাম ফ্রম হাউস বডি কত? 96। তারপর কি বলেছে? ইনকাম ফ্রম বিজনেস 1,00,000 টাকা। তাহলে কত হলো? 4,96,000 টাকা। এটাকে বলে, আমি শর্টে লিখলাম জিটিআই। ঠিক আছে? শর্টে লিখলাম জিটিআই মানে গ্রস টোটাল ইনকাম। এর থেকে কি মাইনাস করবো? ডিডাকশন আন্ডার সেকশন 80। তা 80 নম্বর ধারা ছাড় কত দিয়েছিল অঙ্কে? 25,000 টাকা। 25,000 টাকা বাদ দিয়ে কত হলো? 4,71,000। এটাকে কি বলে? 4,71,000 কে টোটাল ইনকাম। ও তোকে কেমন কোশ্চেন করে জানিস? দেখবি বইয়ে দেখবি বেশি করে বলবে 5টা হেড যোগ করলে তাকে কি বলে? বুঝতে পারলি তো? তখন তোকে বলতে হবে জিটিআই। বলবে বলে 5টা হেডের নাম বলো। ও বলতে পারবে তোমার ইনকামের কটা হেড? বলতে হবে 5টা হেড। বলতে হবে গ্রস টোটাল ইনকাম থেকে কি কত নম্বর ধারা ছাড় বাদ যায়। মানে বলবে কত নম্বর ধারার ছাড় বাদ যায়। ও বলবে 80। ও তোকে বলবে 75, এরকম বলবে অনেকগুলো নাম বলবে, তখন ধারাটা মনে রাখতে হবে। এইগুলোই কোশ্চেন দেবে। হয়তো তোকে কি এরকম কি তোর এমসিকিউ থেকে অঙ্ক দেবে? ওরকম অঙ্ক দেবে না। তোকে এই জিনিসগুলো জানতে হবে। জিনিসগুলো জানতে হবে, তাহলে তুই অঙ্কটা পেরিয়ে যাবে। 25 নম্বর অঙ্ক হয়ে গেল। 26 নম্বর লাস্ট অঙ্ক মনে হয়। দেখ কি বলেছে। ভালো অঙ্ক দিচ্ছে 26-এরটা। বলছে ফ্রম দ্য ফলোইং ইনকাম ক্যালকুলেট টোটাল ইনকাম অফ সি রমেন রয় ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। এটা 25-26। ঠিক আছে? নতুন বইয়ে 25-26 করা আছে। হাউস প্রপার্টি থেকে ইনকাম করেছে কত? 1,00,000 টাকা। ঠিক আছে? চল লিখতে লিখতে করি, লিখতে লিখতে করতে সুবিধা হবে। এটা লিখে লিখে করা দরকারও আছে। 26 নম্বর অঙ্কটা বল কি বলেছে? প্রথমে ইনকাম ফ্রম স্যালারি। লেখ ইনকাম ফ্রম স্যালারি কত বলেছে? আচ্ছা হাউস প্রপার্টি আছে, স্যালারি নেই না অঙ্কে? স্যালারি আছে কি দেখতো? স্যালারিটাকে লিখে নিলাম, এই জন্য স্যালারিটাকে লিখে। মানে কি বলতো, নিয়ম হচ্ছে আগে যেটা থাকে সেটা লিখতে হবে। ওরা কোশ্চেনে আগে দিকে এটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমাদের নিয়ম কি। নিয়ম আগে স্যালারি, তাই স্যালারি আগে লিখতে হয়। স্যালারি কত? 20,000 টাকা প্রতি মাসে বলেছে না? তাহলে 20,000 টাকা প্রতি মাসে হলে 20,000 ইন্টু 12 হবে, হ্যাঁ কি না? কত হলো? 2,40,000। বোঝা গেল? তারপর কি বলেছে বললি বল? ইনকাম ফ্রম, কি বলেছে বল? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি কত বলছে? হাউস প্রপার্টি থেকে ইনকাম
1 লাখ দেখে নিই একবার। হাউস বডি থেকে ইনকাম 1 লাখ বলে দুটো হয়ে গেল। এবার কি হয়, দেখ আমাদের 5টা হেড, প্রথম হেডের নাম কি বললাম, স্যালারি লিখে দিয়েছি, তারপর হাউস বডি লিখে দিয়েছি। 3 নম্বর হেড কি ছিল, বিজনেস, এখানে বিজনেস নেই অঙ্ক, ঠিক আছে। 4 নম্বর হেড কি ছিল মনে আছে, ক্যাপিটাল গেন, তাহলে হেডিং দে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, হেডিং দিয়ে লেখ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। এই হেডিং দিয়ে না আন্ডারলাইন করবি, হ্যাঁ আন্ডারলাইন করবি, আমি তোকে বলে দিচ্ছি, আমার কথাটা মনোযোগ সহকারে শুনবি। আমি জানি না ওর মধ্যে করিয়েছিলাম কিনা, আমি জানি না ক্যাপিটাল গেনের মধ্যে এটা বলেছিলাম কিনা। আমি তোকে বলছি ক্যাপিটাল গেন যদি যখন জিজ্ঞাসা করে এমসিকিউ দিতে পারে, ক্যাপিটাল গেন ক প্রকারের হয়, 2 প্রকারের হয়। 12 এটা জানে, 12 থার্ড সেমিস্টারে ভালো করে জানে ক্যাপিটাল গেন 2 প্রকারের হয়। ক প্রকার হয় ক্যাপিটাল গেন, 2 প্রকারের। স্যার কি কি, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, ঠিক আছে। কি লিখলাম, একটা ছোট একটা বড়। ছোট মানে কি? শর্ট, ছোট মানে শর্ট, আর বড় মানে কি বলবো বল, ছোট মানে শর্ট, তাহলে বড়কে কি বলবো, ল। তাহলে একটাকে বলা হয় ক্যাপিটাল গেন 2 প্রকারের, একটা শর্ট টার্ম একটা লং। লেখ না, লিখে লিখে পড়, সুবিধা হবে, লিখে লিখে পড়। এই দেখ আমি চার্ট করে করে দিচ্ছি, লেখ, নিচে লেখ ক্যাপিটাল গেন 2 প্রকারের, একটা লেখ শর্ট টার্ম, একটা লেখ লং টার্ম। লিখে লিখলাম দেখ, ক্যাপিটাল কিন্তু 2 প্রকারের লিখলাম, তাই তো। একটা কি লিখলাম বল, শর্ট টার্ম, একটা লিখলাম শর্ট টার্ম, একটা লিখলাম লং টার্ম, মনে থাকবে তো। কি কি লিখলাম বল, একটা ক্যাপিটাল গেন ক প্রকারের, 2 প্রকারের, একটা শর্ট টার্ম একটা লং টার্ম, মনে রাখতে হবে, হ্যাঁ? তাহলে এই কোশ্চেনটা পড়বি, এবার কোশ্চেনটা পড়, তাহলে বুঝতে পারবি। এবার কোশ্চেনটা পর বুঝতে পারবি কি বলেছে, কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে কি বলে দেখ, কোশ্চেনটা পড় ভালো করে পড়, কোশ্চেনে দেখ লং টার্ম ক্যাপিটাল গেইন বলেছে 50,000, আর শর্ট টার্ম লস বলেছে 5,000, ঠিক আছে। তাহলে লং টার্ম গেইন 50,000 মানে লং, আচ্ছা গেন বুঝতে পারছিস তো, গেন মানে কি, জানিস গেন মানে কি, লাভ, লাভ। লং টার্ম গেন, আমি কি বলেছিলাম, ক্যাপিটাল গেনের উদাহরণ কোনগুলো বলেছিলাম, স্যার বাড়ি বিক্রি করে যদি আপনার লাভ হয়, তা লং টার্ম ক্যাপিটাল গেন মানে এরকম উদাহরণ। আর এটা শর্ট টার্ম লস বলেছে, লস। তাহলে এবার কি হয়, ব্যাপারটা কি হয়, এখনো পর্যন্ত যতগুলো অঙ্ক করলি একটাও লস পেয়েছিস, একটাও লস পাইনি কিন্তু। লস হলে কি হয়, সেই লসটাই তোকে শেখাচ্ছে, আর এখানে তোর এইটারই লস দেবে, শর্ট টার্ম লসই দেবে। এখানে লিখে দিচ্ছি, লেখ শর্ট টার্ম সিএল, কি লিখলাম দেখ, STCL ফুল ফর্ম বুঝতে পারলি তো, বল দেখি কি হয় ফুল ফর্ম। শর্ট টার্ম ক্যাপিটাল লস হলে, এ কার সাথে অ্যাডজাস্ট করতে পারে, ভালো করে শুনবি। শর্ট টার্ম ক্যাপিটাল লস হলে ও দুজনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, দুজনের সাথে অ্যাডজাস্ট করতে, কার কার সাথে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল গেইন, মনে রাখতে পারবি তো। এটা তোর এমসিকিউ তে দেবে, এই জন্য আমি লিখে দিলাম, এটা তোকে এমসিকিউ তে দেবে, বলবে শর্ট টার্ম ক্যাপিটাল লস হলে তুমি কার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। কি কি লিখলাম বল, শর্ট টার্ম ক্যাপিটাল লস হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল গেইন। এবার স্যার যদি উল্টো হয়, ধরুন লং টার্ম ক্যাপিটাল লস হলে ও কার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, ও শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেইন, আর কারোর সাথে পারবে না। এই নিয়মটা মনে রাখতে হবে, এমসিকিউ তে দিতে পারে। এটা আমি বলিনি, এটা ট্যাক্সের আইনে এটা বলা আছে, কি বলেছে, শর্ট টার্ম লস হলেও কার সাথে অ্যাডজাস্ট করতে পারবে বল, ছবি দেখে দেখে বল, শর্ট টার্ম লস হলে শর্ট টার্ম গেইন আর লং টার্ম গেইন, আর লং টার্ম লস হলে লং টার্ম গেইনের সাথে। এটা মনে রাখার একটা টেকনিক বলেছি, দেখ মনে রাখার টেকনিক আছে। শর্ট মানে কি ছোট, লং মানে বড়। ছোট যদি লস খায়, ছোট মানে ধর, ছোট মানে বুঝিস তো, তুই এইভাবে বুঝতে পারিস। এইভাবে শর্ট মানে ধর, বাড়িতে ধর 2 ভাই আছে, একটা দাদা আছে আর একটা তার ভাই আছে। ভাই ধর কোনো লস খেলো, তখন ভাইয়ের কাছে যদি টাকা থাকে সেই লসটাও মেটাবে, যদি ওর কাছে টাকা না থাকে ও দাদার থেকে টাকা পাবে। ব্যাপারটা বুঝতে পারলি। এইবার লং টার্ম লস, এবার দাদা যদি লস খায়, দাদার কাছে টাকা থাকলে দাদা ওই টাকাটা মেটাবে, কিন্তু দাদার কাছে যদি টাকা না থাকে ও ভাইয়ের থেকে টাকা নিয়ে মেটাতে পারবে। ব্যাপারটা বুঝলি, মনে রাখার টেকনিকটা বলছি। ছোট যদি লস খায় ও বড় থেকে টাকা নিতে পারবে, কিন্তু বড় লস খেলে ছোট থেকে টাকা নেবে, নিজের মতো মনে রাখতে পারবে এটা।
নিজের মতন বললাম, বুঝতে পারলি তো? যদি মনে রাখতে না পারিস এই টেকনিকে মনে রাখতে পারবি। ছোট লস খেলে ও বড় থেকে নেবে, নিতে পারে, এটা আইন বলেছে। ছোট লস খেলে ও বড় থেকে নিতে পারবে, কিন্তু বড় যদি লস খায় ও ছোট থেকে নিতে পারবে। তাহলে এখানে এরকমই একটা পয়েন্ট বলেছে, দেখ কি বলেছে কোশ্চেন পর, লং টার্ম ক্যাপিটাল গেন। বল লং টার্ম ক্যাপিটাল গেন কত টাকা দিয়েছে? লং টার্ম ক্যাপিটাল গেন কত টাকা দিয়েছে বল? লং টার্ম ক্যাপিটাল গেন কত টাকা দিয়েছে? 50,000 টাকা। 50,000 টাকা দিয়েছে লং টার্ম ক্যাপিটাল গেন। আর কি বলেছে? শর্ট টার্ম ক্যাপিটাল লস কত? শর্ট টার্ম ক্যাপিটাল লস, শর্ট টার্ম ক্যাপিটাল লস কত বলছে? 5,000 টাকা। শর্ট টার্ম ক্যাপিটাল লস কত বলছে? 5,000 টাকা। তার মানে কি শর্ট টার্ম ক্যাপিটাল লস 5,000 টাকা লাইনের মানে কি দাঁড়াচ্ছে? এই মধ্যে কি লিখলাম? শর্ট টার্ম লস মানে ছোট লস খেয়েছে। ছোট লস খেলে কার থেকে টাকা নিতে পারবে? বড় থেকে নিতে পারবে। কত লস খেয়ে ছোট কত লস খেয়েছে? 5,000 টাকা। নিচে লিখ শর্ট টার্ম ক্যাপিটাল লস, এখানে নিয়ে যাও শর্ট টার্ম ক্যাপিটাল লস। আমি আবার বলছি, ছোট যদি লস খায় ও বড় থেকে নিতে পারবে। তাই বড়তে 50,000 থেকে নেবো, কত নেবো? 5 নেবো। 5, তাহলে বাদ দিয়ে কত? 45। এটাই হচ্ছে নিয়ম। তাহলে তোকে পরীক্ষায় এরকম অঙ্ক করতে দেবে না, তোকে বলবে শর্ট টার্ম লস হলে তুমি কার সাথে অ্যাডজাস্ট করতে পারো, ঠিক আছে? তখন মনে রাখতে হবে শর্ট টার্ম গেন আর লং টার্ম গেন, এটাই তোকে মনে রাখতে হবে। এর জন্য এটা করালাম, এই অঙ্ক পরীক্ষায় দেবে না, ঠিক আছে? এই সমস্ত অঙ্ক পরীক্ষা দেবে, তোকে এমসিকিউর জন্য দেবে। তো অঙ্ক তো করাটা মেন উদ্দেশ্য নয়, মেন অঙ্কটা বোঝা। এরকম এমসিকিউর জন্য করতে পারিস। টোটাল করে দিয়ে অঙ্ক শেষ হয়ে গেল। 3,40,000 আর 45, 3,85,000। এটাকে কি বলা হয়? গ্রস টোটাল ইনকাম। এটাই বের করতে বলেছিল অঙ্কটা। দেখ 26 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। কত হলো আমার? 3,25,000। তো দেখ এটা, দেখ তুই ভালো করে পড়লে বুঝবি নোট কি লিখেছে। বলছে শর্ট টার্ম ক্যাপিটাল লস ক্যান বি সেট অফ, সেট অফ মানে অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, এগেইনস্ট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। কি লিখেছে? আমি লিখলাম না শর্ট টার্ম লস হলে কার সাথে অ্যাডজাস্ট করতে হবে? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইন। লেখা আছে লং টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে কি বলে? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন অর লং টার্ম ক্যাপিটাল গেইন। বলে ক্যান নট বি সেট অফ এগেইনস্ট ইনকাম ফ্রম এনি আদার সোর্স। মানে কি বলেছে? বলছে তোমার যদি শর্ট টার্ম লস হয় তুমি কার কার সাথে অ্যাডজাস্ট করতে পারবে? সে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল গেইন, বাকি আর কারোর সাথে অ্যাডজাস্ট করা যায়। এটা নিয়ম। এই নিয়মটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যাডভান্স লেভেলের অঙ্ক কটা আছে দেখতো? একটা, চল না 500 যখন দিয়ে 5 নম্বর অঙ্কটা দিয়ে আগে করি। 5 নম্বর অঙ্কটা দিয়ে আগে করি। এই কারণ বলতো এখনই তো করলাম 5 নম্বর অঙ্কটা করলাম এখন। মানে 5 নম্বর মতো 5 নম্বর অঙ্কের মতনই অঙ্ক করলাম। অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 লেখ কি বলেছে? কি বলেছে দেখ, ফ্রম দ্য ফলোইং ইনকাম ক্যালকুলেট টোটাল ইনকাম অফ মিস্টার সুমন সাহা ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। ঠিক আছে তো? তাহলে এখানে কি বের করতে বলছে? তোকে সুমন সাহার টোটাল ইনকাম বের করতে বলছে। চ ওই যেমন ভাবে করতাম আগের অঙ্কগুলো করলাম না, দাগ কাট। 5 নম্বর অঙ্ক দাগ কাট, মানে দাগ কাটা মানে দাগ তো কাটতে হবে না, নর্মালি বল। প্রথমে লেখ ইনকাম ফ্রম স্যালারি 60,000 টাকা। কত টাকা আমার সঙ্গে সঙ্গে? ইনকাম ফ্রম স্যালারি 60,000 টাকা। দেওয়া কি বলছে? ইনকাম ফ্রম আদার সোর্স কত? 20,000 টাকা। ঠিক আছে, করছিস? কর কর। একদম পাঁচেরটা, লাস্টেরটা, একদম লাস্টেরটা। ঠিক আছে, ইনকাম আদার সোর্স পারবি, কোনো সমস্যা হবে না, ইজি অঙ্ক তো, শিখে গেলি তো। তারপর কি বলছে? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলে হেডিং দিবি। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলে হেডিং দিবি। কি লিখবি? একটা লিখবি লং টার্ম ক্যাপিটাল গেইন, একটা লিখবি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে, নিয়ে নিয়েই করবি, কিন্তু দরকার নেই তোর। আমারও দেখ, আমারও জিনিস দেখতে হবে না, নিজেই করতে পারি কোশ্চেন দেখে দেখ, কিচ্ছু নেই দেখার, কিছু নেই। লং টার্ম ক্যাপিটাল গেইন কত বলেছে দেখ। স্যার লং টার্ম ক্যাপিটাল গেইন বলেছে, ও আচ্ছা হ্যাঁ, লং টার্ম ক্যাপিটাল গেইন কত বলেছে? কিছুই তো বলেনি। দেখ লং টার্ম ক্যাপিটাল গেইন যদি অসুবিধা হয় ভালো করে কোশ্চেনটা পড়, আমি দেখছি, ওয়েট করছি। দেখ স্যালারি লিখলাম, আদার সোর্স লিখলাম, স্যালারি লিখলাম, আদার সোর্স লিখলাম, স্যালারি আর আদার সোর্স। হ্যাঁ, তারপর কি বলেছিল দেখ, স্যার কোশ্চেনে ওরা বলেছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, একটা বলেছে লং টার্ম ক্যাপিটাল গেইন, কি লিখেছে? লস লিখেছে। আমি এইমাত্র কি লিখালাম?
দরকার হলে চারটা দেখে নে আমি কি লিখলাম। লং টার্ম লস হলে কি হয় দেখ, খাতা উল্টা দেখ, খাতায় দেখ, খাতায় কি লিখলাম। লং টার্ম লস হলে কি করা যায়, কার থেকে লাগাইতে পারবে, লং টার্ম গেইন। তো এখানে আমার অঙ্কে লং টার্ম গেইন আছে। মন দিয়ে শোন, মানে তোকে পরীক্ষায় বারবার বলছে অঙ্ক করতে দেবে, তোকে এমসিকিউ করতে দেবে, তোকে বলবে এখানে কি বলেছে, এখানে লং টার্ম লস বলেছে, তাই তো। লস ফ্রম লং টার্ম ক্যাপিটাল গেইন, মানে লং টার্ম লস কত, 5,000 টাকা। আমি এইমাত্র কি লিখলাম, লং টার্ম লস হলে ও কি শর্ট টার্মের থেকে নিতে পারে না। তার মানে এই লং টার্ম লস যে 5,000 টাকা যেটা বেকার দিয়েছি, এটা অঙ্কে আসবেই না। কেন আসবে না, কারণ লং টার্ম লস হলে, আমি আবার বলছি, লং টার্ম লস হলে ও কি শর্ট টার্মের থেকে নিতে পারে, হ্যাঁ কি না। তা নিতে পারে না যখন, তাহলে নিয়ে কি লাভ, এটা আসবে না। তো শুধু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন লিখবি 3,000 টাকা। তো লং টার্ম ক্যাপিটাল গেইন আমি এখানে ড্যাশ দিলাম, আসবে না বলে ড্যাশ। আর শর্ট টার্ম কত হচ্ছে, 3,000। টাকা দিয়ে এখানে 3,000 হয়ে গেল। আর কি ছিল, স্যালারি হলো, আদার সোর্স হলো, ক্যাপিটাল গেইন হলো, আর কি ছিল, ইনকাম ফ্রম বিজনেস ছিল না একটা, লেখ, ইনকাম ফ্রম বিজনেস। কত টাকা ছিল বল ইনকাম ফ্রম বিজনেস, কোশ্চেন পড়ে বল লাস্ট লাইনে, কত, 30,000 টাকা। যোগ করে দে, কত যোগ করে, 60,000 আর 20,000, 80,000, 80 আর 30, 1,10,000, 1,10,000 আর 3, 1,13,000। এটাকে কি বলা হয় বল, এটাকে কি বলা হয়, গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে। মাইনাস করবো কি ডিডাকশন, মাইনাস করবো কি ডিডাকশন, আন্ডার সেকশন 80, নেই তো 80 নম্বর ধারার কোনো ছাড় নেই তো, মাইনাস করো, মাইনাস করে যেটা বেরোবে তাকে বলে 1,13,000, যেটা বেরোলো এটাকে বলে টোটাল ইনকাম। এটাই তোকে বের করতে বলেছি। কমপ্লিট হয়ে যাচ্ছে, ডিডাকশন লেখ, মাইনাস দিলে ডিডাকশন, আন্ডার সেকশন ইউ অবলিক এস, আন্ডার সেকশন 8, ডিডাকশন আন্ডার সেকশন 8 কত হচ্ছে, ড্যাশ কিছু নেই অঙ্কে দেয়নি, তাহলে 1,13,000 হবে, টোটাল ইনকাম 1,13,000। তাহলে বুঝতে পারলি অঙ্কটা, কর দেখি, চারের অঙ্কটা কর, চারের অঙ্কটা কর, চারের অঙ্কটা কর, ইজি অঙ্ক, কোনো সমস্যা নেই, একটা একটা করে ধরে ধরে করো চারের অঙ্কটা, চারের অঙ্কটা করবো। বলছে ফ্রম দ্য ফলোইং ইনকাম ক্যালকুলেট দ্য টোটাল ইনকাম অফ সুজিত বেরা ফর দ্য হ্যারাসমেন্ট ইয়ার, কত হবে, 25-26। কি করে কোশ্চেন করে নি, তারপর অঙ্কটা করবো। বলছে যেমন ধর আজকে আমার একটা বাড়ি আছে, মানে একটা লোকের যদি বাড়ি থাকে, সেই বাড়িটা যদি, বাড়িটা কি করতে পারে, একটা লোক যদি বাড়ি কেনে, তা বাড়িটা কি করতে পারে, হয় নিজে থাকবে, আর না হলে কি করবে, ভাড়া দেবে, বেচে দেবে। বাড়ি, একটা মানুষ বাড়ি কিনে কি বেচে দেবে, একটা মানুষ বাড়ি কিনবে কেন, বাড়ি কিনে হয় সে বসবাস করবে, আরে বাড়ি কখন বেচে দেবে, ওর এখন থাকার ইচ্ছা নেই, বা তার নতুন ভালো সন্ধান, তখন বেচা হলে তো অন্য জিনিস বলবে। আমার কথা বলছি, আজকে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িটা কি করবো, হয় থাকবো নাই ভাড়া দেবো। এখানে কি বলছে, ইনকাম ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, মানে কি, বাড়ি ভাড়া দেওয়া। যদি অসুবিধা হয় মনে রাখ, যদি মনে রাখতে অসুবিধা হয় লিখে রাখি, লেট আউট মানে ভাড়া, লেট আউট মানে ভাড়া। বাড়ি ভাড়া দিয়ে তুই ইনকাম করেছিস কত টাকা, 50,000 টাকা, ঠিক আছে। আর বলেছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, মানে তুই নিজে বাড়িতে বসবাস করেছিস। আজকে যেমন ধর এই আমার পুরো বাড়িটা, এই বাড়িটা আমি কি করি, বাড়িটা আমি বসবাস করি, এই বাড়িটা আমি বসবাস করি। আচ্ছা তুই যদি বাড়িতে বসবাস করিস, সেই বাড়ি থেকে কোনো ইনকাম জেনারেট হয়, অ্যাকচুয়ালি এটা ভালো করে জানবি, ক্লাস 12 ওটা 4th সেমিস্টারে আছে, ইনকাম হাউস প্রপার্টি ক্লাস 12 4th সেমিস্টারে আছে। তো আজকে ধর আমার এই বাড়িটা, যে আমার যে বাড়িটা আছে, তো এই বাড়িটা থেকে আমি ভাড়া দিয়েছি না, ভাড়া দিইনি, তাহলে বাড়ি থেকে আমার কোনো ইনকাম নেই, ঠিক আছে। জেনারেলি কি হয়, তুমি যদি কোনো একটা বাড়ি তৈরি করো বা বাড়ি কেনো, যাই করো, সেটা যদি তুমি নিজে বসবাস করো, সেখান থেকে কোনো ইনকাম হয় না। এখন তুই বলতে পারিস স্যার আমি আমার বাড়িতে একটা ব্যবসা খুলেছি, সেখান থেকে তো ইনকাম হচ্ছে। এখন তুই বলছিস স্যার আপনি তো বাড়িতে টিউশন, সেখান থেকে ইনকাম হচ্ছে, এটা কিন্তু হাউস প্রপার্টি ইনকামের মধ্যে পড়ে না, এটা অন্য ইনকাম। মানে বুঝতে পারলি, এটা অন্য ইনকাম, বিজনেসের, এটা বিজনেসের ইনকাম। আমি যে টিউশন করে যে টাকাটা কামাচ্ছি, এটা আমার বিজনেস ইনকাম হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারি তো, তাহলে বুঝতে হবে, আজকে ধর আমার যে বাড়িটা আছে, বাড়িটা কিনেছি, সেই বাড়িটা যদি ভাড়া দিই, তাহলে এটা হাউস প্রপার্টি তৈরি হবে।
আর বাইরে নিজে বসবাস করে তাহলে সেলফ অকুপাইড। তাহলে জেনারেলি কি বললাম, আমি যদি বাড়ি বসবাস করি সেখান থেকে কি কোনো ইনকাম হতে পারে? কোনো ইনকাম হবে না, লস হতে পারে। আমি যদি বাড়িতে নিজে বসবাস করি লস হতে পারে। কেমন লস? আমি আবার বলি জেনারেলি লস হয় না। জেনারেলি লস হয় না। কখন লস হতে পারে? এরকম উদাহরণ হলে লস হতে পারে। আজকে ধর এখন তুই বলতে, আমি যদি এটা না বলি তখন তুই কোয়েশ্চেন করবি যে স্যার ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি দিয়েছে। ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি বুঝতে পারছিস তো? সেলফ মানে কি? সেলফ মানে কি? নিজে, নিজে অকুপাই করছিস। মানে আজকে তোর বাড়ি তুই নিজেই অকুপাই করছিস, নিজে বাড়িতে নিজে বসবাস করছিস। বাড়িতে কি করছিস? বাড়িতে তুই নিজে বসবাস করছিস। তো কত টাকা বলছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি? -10। স্যার নিজে বসবাস করছি তাহলে লস কি করে হয়? কখন লস হতে পারে? আজকে ধর এই বাড়িটা কেনার জন্য আমি ব্যাংকের থেকে বড়সড় লোন নিয়েছি। লোন নিয়ে আমি বাড়িটা তৈরি করেছি। তা লোন নিলে কি হবে? প্রতি বছর ব্যাংকে কি সুদ দিতে হবে তো? সুদ দিতে হবে তো? আমি প্রতি বছর ব্যাংকে তো সুদ দিতে হবে। তাহলে বাড়িতে কোনো ইনকাম নেই, তো 10,000 টাকা সুদ চলে গেল। তাহলে আয় হলো না লস হলো? লস হলো, এই জন্য -10 দিয়েছি। বুঝতে পারলি? এই জন্য মাইনাস। এর চেয়ে খুব ডিটেলস ফোর্থ সেমিস্টার আগে জানতে পারবি না। আরো ডিটেলস জানতে ফোর্থ সেমিস্টারের উপরে। ঠিক আছে? তাহলে -10,000। এবার প্রশ্ন হলো স্যার মাইনাস দিয়েছে। আর যখনই মাইনাস থাকবে, মাইনাস মানে তো লস। লস হলে তোকে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। যেমন আগে বললি না শর্ট টার্ম লস, লস থাকলে অ্যাডজাস্ট করলি। লস থাকলে অ্যাডজাস্ট করতে হবে। প্রশ্ন হলো বাড়ি থেকে যদি লস হয়, বাড়ি থেকে যদি লস হয় তুই সবার সাথে অ্যাডজাস্ট করবি। কার সাথে? বাড়ি থেকে লস হলে সবার সাথে। সবাই মানে কি? এখানে সবাই মানে কি? সবাই মানে কি? আরে সবাই মানে হেডস অফ ইনকাম। আমাদের কটা হেড? 5টা হেড। আজকে যদি বাড়ি থেকে লস হলে তুই কার সাথে অ্যাডজাস্ট করতে পারবি? সবাই মানে স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারবো, বাড়ির সাথে অ্যাডজাস্ট করতে পারবো, ক্যাপিটাল গেইনের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, বিজনেসের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো, সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। বাড়ি হচ্ছে সবার উপরে বসে আছে। ও বাড়ি থেকে লস হলে তুই সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে তো? তাহলে দেখ না, তুই যে তোর বাড়িটা আছে, বাড়ি ভাড়া দিয়ে ইনকাম হয় 50,000 টাকা। আর লস খেয়েছিস কত? 10,000 টাকা। আগে তুই নিজের সাথে অ্যাডজাস্ট কর। নিজের পকেটে টাকা না থাকলে তুই অন্যের থেকে টাকা নে। তোর নিজের তো টাকা আছে। ধর তোর পাশাপাশি তোর 2টো বাড়ি আছে। পাশাপাশি 2টো বাড়ি। একটা বাড়ি পুরো ভাড়া দিচ্ছিস আর আরেকটা বাড়ি নিজে থাকছিস। যেই বাড়িটা ভাড়া দিচ্ছিস সেই বাড়ি থেকে তুই 50,000 টাকা কামালি। আর যেই বাড়িটা তুই নিজে থাকছিস সেখানে 10,000 টাকা লস হলো। তাহলে আল্টিমেটলি তোর বাড়ি থেকে ইনকাম কত হলো? 40,000 বলতে পারি? এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে তো? তাহলে আশা করি বুঝতে পারলি ব্যাপারটা আমি কি বললাম? বুঝতে পারলি তো ব্যাপারটা কি বলতে চাইলাম আমি? 4 নম্বর। 4 নম্বর কি লিখবি? লেখ ইনকাম, লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে হেডিং দিবি। হ্যাঁ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে হেডিং দিবি। প্রথমে লিখবি লেট আউট। লেট আউট কত বলছে? লেট আউট দেখ, লেট আউট বলেছে 50,000। লেট আউট বলেছে 50,000, তাই তো? লিখলাম 50,000। তার নিচে লিখবো কি? সেলফ অকুপাইড। তার নিচে লিখ সেলফ অকুপাইড। এটা ইনার। হ্যাঁ, 50,000 টাকা ইনার। ঠিক আছে? সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড কত বলেছিল বল? স্যার 10,000 টাকা মাইনাস, তাই তো? হ্যাঁ কি না? 50 থেকে 10 বাদ দিয়ে কত হলো? 40,000 টাকা বাইরে বসে গেল। হয়ে গেল 40,000 টাকা বাইরে বসে গেল। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হয়ে গেল। নেক্সট কি বলেছে? ইনকাম ফ্রম বিজনেস, তাই তো? হাউস প্রপার্টি হয়ে গেল। এবার চল বিজনেসে চলে। বিজনেসে ঢোক। ইনকাম ফ্রম বিজনেস যা বলেছে দেখে দেখে বসিয়ে দে। কত টাকা বলছি ইনকাম ফ্রম বিজনেস? 60,000 টাকা। 60,000 টাকা। পরের ক্লাসে কিন্তু আমি পরের সপ্তাহে, পরের পরের বৃহস্পতিবার আমি বারবার বলছি চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এমসিকিউ গুলো পুরো পড়ে আমাকে দেখাবি কিন্তু। তো ওয়েট করে রাখা যাবে না, তাড়াতাড়ি করে ফেলতে হবে। তাড়াতাড়ি করে ফেলতে হবে। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 খাতায় তো লেখালেখির ব্যাপার নেই, জাস্ট ওখানে রাইট মারবি। এখানে তো এই চ্যাপ্টার গুলো লেখালেখির ব্যাপার নেই। কিন্তু আমি আগে বলবো নিজে রাইট মারবি। যা জানিস আগে চ্যাপ্টার পড়ে নিবি। চ্যাপ্টার পড়ে নিবি, তারপর নিজে রাইট মারবি। নিজে রাইট মারবি, পেন্সিল দিয়ে রাইট মারবি। ঠিক আছে? আর যেইগুলো বুঝতে অসুবিধা হবে আমাকে বলবি। বাংলা বুঝতে অসুবিধা হলে আমি ইংলিশের ভিডিও দিয়েছি, ইংলিশ দেখে নিবি। কোনো সমস্যা নেই। হ্যাঁ, ট্যাক্স চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 হয়ে গেল তো? আজকে তো শেষ। তুই করে ফেলবি, ফাটাফাট করে ফেলতে হবে। ফেলে রাখলে হবে না, ফেলে রাখলে হবে না। কেন দেখ, তুই 2 সপ্তাহ ফেলে রাখিস, তোর এমসিকিউ মাথা থেকে বেরিয়ে যাবে। মানে জিনিসগুলো ভুলে যাবি। সঙ্গে সঙ্গে করে ফেল এটা। ঠিক আছে তো? এবার কি বলছে দেখ, এবার ক্যাপিটাল গেইন দেখ। কোশ্চেন পড়ে আমাকে বল, এটা বলতে পারবি?
দেখ ইনকাম ফ্রম লং টার্ম ক্যাপিটাল গেইন বলে 6,000 টাকা আর শর্ট টার্ম লস বলে 4,000 টাকা। কি বললাম এর মধ্যে নোট কি বলেছিলাম? শর্ট টার্ম লস হলে কি করতে হয়? ও কার সাথে অ্যাডজাস্ট করতে পারে? লং টার্মের সাথে। তাহলে লং টার্ম তো 6,000 আছে আর শর্ট টার্ম 4,000 আছে, তাহলে কত আলটিমেটলি 2,000। লিখ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। তাহলে কত বলছে? লিখ লং টার্ম 6,000 আর শর্ট টার্ম ক্যাপিটাল লস 4,000। তো 6 থেকে 4 বাদ দিয়ে কত হলো? 2,000 শেষ। আমাকে কি বের করতে হবে? জিটিআই নাকি টোটাল ইনকাম? টোটাল ইনকাম। সব হয়ে গেল তো? 40 আর 60 1,00,000, 1,00,000 2,000 অ্যান্সার। এটাকে কি বলে? এটাকে বলে গ্রস টোটাল ইনকাম। লেখ যেটা বেরোলো তাকে বলে গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, যেটা হলো তাকে বলে গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, এবার এর থেকে মাইনাস করবো কি? রিডাকশন। লেখ এর থেকে মাইনাস করতে হয় রিডাকশন আন্ডার সেকশন 80। কিছুই নেই, তাহলে অ্যান্সার কত হবে? 1,02,000। এটাকে কি বলে? টোটাল ইনকাম। ক্লিয়ার হলো? দেখানোর কিছু নেই, বুঝে গেছি অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা করাচ্ছি না, জাস্ট মুখে মুখে বলে দিচ্ছি, তোরাও নিজে বুঝতে পারছিস এটা কি বলার কিছু নেই। কেন আগের দুটোটা যেহেতু লস ছিল তাই আমি সামনে করেই দিলাম। এটা তো লস নেই, তুই ভাব কি হবে অ্যান্সারটা। ও না, এটা লস আছে। তোরা আমাকে আমি জিজ্ঞাসা করছি, বলবি, বলার চেষ্টা করবি, কোনো সমস্যা নেই। বইয়ের মধ্যে অ্যান্সার করা আছে তো বইতে এগুলো? হ্যাঁ, দেখিস না অ্যান্সার, দেখিস না, তাহলে আমি শেখাতে পারবো না, আমি বুঝতে পারবো তোর শিখতে পেরেছিস কিনা। দেখ কি বলেছে প্রথমে, স্যালারি বলেছে 50,000 টাকা। ঠিক আছে, স্যালারি কত বলেছে? 50,000 টাকা। আমি করে দেবো অঙ্কটা, চিন্তা নেই। হাউস প্রপার্টি থেকে লস খেয়েছে। আগের অঙ্করে হাউস প্রপার্টি দুটো ছিল, একটা লেট আউট ছিল আর একটা সেল বুক হয়েছিল। এখানে বলেনি লেট আউট না সেল বুক হয়ে, মোট কথা বাড়ি থেকে আলটিমেটলি লস হয়েছে 20,000। আমি তোকে কিছুক্ষণ আগে কি বললাম তোদের? বাড়ি থেকে লস হলে ও কি করতে পারে? সবার সাথে টাকা নিতে পারে, সবার কাছ থেকে টাকা নিতে পারে। তা বাড়ি থেকে তুই 20,000 টাকা লস খেয়েছিস। আমি আবার বলছি, যেমন ক্যাপিটাল গেইন কেমন ছিল? ক্যাপিটাল গেইন ও শর্ট টার্ম আর লং টার্মের মধ্যে টাকা নিতে পারবে, আর থেকে নিতে পারবে। কিন্তু বাড়ি থেকে লস হলে বাড়ি সবার ওপরে, ওকে সবাই টাকা দেওয়ার জন্য বসে আছে। বাড়ি থেকে লস হলে তুমি সবার থেকে টাকা নিতে পারো। তাহলে বাড়ি থেকে কত টাকা লস খেয়েছি? 20,000 টাকা। তাহলে সবাই বলতে এখানে কি আছে? স্যালারি। স্যালারি থেকে তুই নিতে পারিস, কোনো সমস্যা নেই। এটাই তোকে জানতে হবে। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে তুই বল অ্যান্সার কত হবে এখনো পর্যন্ত? স্যার 50,000 টাকা স্যালারি ইনকাম ছিল আর বাড়ি থেকে লস খেলাম 20,000 টাকা, তাহলে আলটিমেটলি কত ইনকাম হলো? 30,000 টাকা। লং টার্ম ক্যাপিটাল গেইন কত হয়েছে? 5,000 টাকা। 30 আর 5 35 হলো। বিজনেস কত হলো স্যার? 30 35 আর 30 65। আদার্স সোর্স কত হলো স্যার? 10 65 আর 10 বল 75। আর ডিডাকশন কত হলো? 15, মানে 60,000 আছে। দেখ বইতে কি 60,000 টাকা অ্যান্সার দিয়েছে? বইতে কত অ্যান্সার দিয়ে 60,000 টাকা দিয়েছে? তাহলে কি বুঝতে পারলি ব্যাপারটা? আমি করে দিচ্ছি। তাহলে কি তোকে লস গুলো কিসে গেলাম? তোকে পরীক্ষায় স্যার আমার পরীক্ষা অঙ্ক দেবে, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি তোকে অঙ্ক দেবে না। ও তোকে কিছু কিছু কথা লিখে দেবে, বলবে বাড়ি থেকে লস খেয়েছি তার সাথে অ্যাডজাস্ট করতে পারো। ও লিখে দেবে বাড়ি থেকে লস খেলে বাড়ির সাথে অ্যাডজাস্ট করতে পারো, তোমার বিজনেস সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো, স্যালারির সাথে অ্যাডজাস্ট করতে পারো, অল অফ দিস তোকে জানতে হবে। কার সাথে অ্যাডজাস্ট করতে পারো এইগুলো তোকে জানতে হবে। এই ছোট ছোট জিনিস অঙ্ক দেবে না, এটাই হচ্ছে এমসিকিউ। কার সাথে অ্যাডজাস্ট করতে পারো এইটাই তো জানা খুব জরুরি। অঙ্কটা আরম্ভ কর। অঙ্ক তো আমি তোকে বলছি, অঙ্ক থোড়াই দেবে, সিলেবাসে অঙ্ক ওরকম নেই, তোকে এমসিকিউ দেবে। তো এমসিকিউ ভালো করে জানতে গেলে অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, আর এর জন্য তোকে প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর, তো বল প্রথমে কি ছিল? স্যার ইনকাম ফ্রম স্যালারি। লেখ কত টাকা দিয়েছে বল? 50,000 টাকা ইনকাম ফ্রম স্যালারি। তারপর কি বলেছে? লস ফ্রম হাউস প্রপার্টি 20,000। এখানে লিখবো লস ফ্রম এইচপি কত টাকা? 20,000 টাকা। তাহলে 50 থেকে 20 বাদ দিলাম, কত হলো বল? 30,000 টাকা। সঙ্গে সঙ্গে লিখবো, তারপরে পরপর যেমন ছিল তুই করতে থাক, ব্যাস। ইনকাম ফ্রম লং টার্ম ক্যাপিটাল গেইন 5,000 টাকা। ইনকাম ফ্রম এলটিসিজি কত?
5,000 টাকা। তারপর কি বলেছে বল? ইনকাম ফ্রম বিজনেস 30,000 টাকা। ইনকাম ফ্রম বিজনেস 30,000 টাকা লিখিস তো? আর কি ছিল? ইনকাম ফ্রম আদার সোর্স 10,000 টাকা। কত হচ্ছে? 30, 30, 60, 60 আর 15, 75,000 টাকা। এটাকে কি বলা হয়? জিটিআই। এর থেকে মাইনাস করবো কি? ডিডাকশন। আন্ডার সেকশন কত বলছে? 80 না 80C বলেছে, দেখ তো কত টাকা? 15,000 টাকা। কত হচ্ছে? 60,000। এটাকে বলা হয় টোটাল ইনকাম। শেষ হয়ে গেল অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা তোকে বলে দিচ্ছি এটা কি হবে অ্যান্সার গুলো। বলছে এটা ওই যে আগে করলাম না, আগে একটা অঙ্ক করলাম না, কোনটা কোন হেঁটে যাবে এটা লিখতে বলে। কোনটা কোন হেঁটে আসবে, কোনটা কোন হেঁটে আসবে, দুয়েরটা বলেছিলাম তো কোনটা কোন হেঁটে আসবে। দেখ, ইনকাম ফ্রম সেল অফ ট্রি। সেল অফ ট্রি মানে বুঝিস তো? ট্রি মানে তো গাছ, গাছ বেচে টাকা পেয়েছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গাছ বেচে টাকা পেয়েছিস। অ্যান্ড ওয়াইল্ড গ্রাস হুইচ গ্রো স্পন্টেনিয়াসলি অ্যান্ড উইদাউট হিউম্যান এফর্ট। মানে কি হচ্ছে গল্পটা বলছি, গাছ আছে, গাছ বেচে টাকা পেয়েছিস, এবং কিছু গাছ মানে, এবার ধর ঘাস, গ্রাস মানে ঘাস আছে, যেই ঘাসগুলো দেখবি আমাদের বাড়ির বাইরে অনেক সময় ঘাস জন্মায়, ঘাস কেউ পোঁতে, ঘাসকে কেউ পোঁতে না, স্যার কেউ পোঁতে না, মানে ঘাসটাকে কেউ পোঁতে না, তাহলে ঘাসটা কি হয়েছে? আপনা আপনি হয়েছে। এবার বাড়ির বাইরে ঘাস আছে, তুই করলি ঘাসগুলো কেটে দেবো, কেটে কি করলাম? ঘাসগুলো কেটে বেঁচে দিয়েছিস, সেখান থেকে টাকা ইনকাম হলো। বলছে উইদাউট হিউম্যান এফোর্ট, মানুষ কোনো এফোর্টই দেয়। অ্যাকচুয়ালি এটা কোন হেড হতে পারে? তুই এখানে কি বলতে চাইছে এখানে? দেখ এখানে কি বের করতে বলেছে? স্টেট দ্য পার্টিকুলার হেডস অফ ইনকাম। আচ্ছা কোন হেড, এবং যেই হেডে বসবে সেই হেড কি ট্যাক্সেবল? আমি আমার গাছ বেচে টাকা পেয়েছি বা কিছু ঘাস হয়েছে সেইগুলো বেচে টাকা পেয়েছি, আমাদের তো 5টা হেড। এটা সত্যি আদার্স সোর্সের, সত্যি আদার্স সোর্সের, কোনো সন্দেহ নেই। স্যালারি তো হতে পারে না এটা পড়ে, এটা হাউস পার্টি হতে পারে না, এটা বিজনেস হতে পারে না, এটা ক্যাপিটাল গেইন হতে পারে না, কি হবে? এটা আদার্স সোর্স। ঠিক আছে, দেখ অ্যান্সার কি লিখেছে, এই দেখ, এই দেখ, এত কিছু লিখতে হবে না, তুই শুধু আদার্স সোর্স মনে রাখ। অ্যাকচুয়ালি আমি এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে একদম সেকেন্ড সেমিস্টারে আছে, এটা এগ্রিকালচার ইনকাম, কৃষি আয়, এটা কিন্তু এক ধরনের কৃষি আয়, মানে এটা এগ্রিকালচার ইনকাম কনসেপ্টের মধ্যে পড়ে। আমরা পড়বো সোর সেকেন্ড সেমিস্টার ফার্স্ট চ্যাপ্টার ট্যাক্সের, ঠিক আছে, এগ্রিকালচার ইনকাম, সেখানে ওটা বড় কোশ্চেন আসবে, থিওরি লিখতে হবে। যাই হোক, এটা কি বুঝতে পারলি? অ্যান্সারটা কি বললাম বল? এটা ইনকাম ফ্রম আদার সোর্স, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিলাম ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম পোল্ট্রি ফার্ম। পোল্ট্রি ফার্ম বুঝিস তো? পোল্ট্রি ফার্ম থেকে যেখানে মুরগি মুরগি প্রতিপালন গুলো হয় না, নার্সারি, নার্সারি যেমন নার্সারিতে কি হয় গাছ, ঠিক আছে, আর এখানে পোল্ট্রি ফার্ম, নাম শুনি পোল্ট্রি ফার্ম, পোল্ট্রি ফার্ম থেকে ইনকাম হচ্ছে। তো এটা বল, এটা কি হবে? এটা কি ইনকাম হবে? ইনকাম অফ পোল্ট্রি ফার্ম বিজনেস, এটা তো বিজনেস করতে এসছে, এটা বিজনেস করতে এসছে, তো এটা কি হবে? পিজিইবি। আচ্ছা ট্যাক্সেবল, হ্যাঁ অবশ্যই ট্যাক্সেবল, অবশ্যই ট্যাক্সেবল, অবশ্যই ট্যাক্সেবল, অবশ্যই ট্যাক্সেবল। ঠিক আছে, আদার সোর্স মানেই ট্যাক্সেবল, আদার সোর্স মানে যা যা আসে ম্যাক্স টু ম্যাক্স আইটেম ট্যাক্সেবল হয়, ঠিক আছে তো? এবার বলছি দেখ, মিস্টার এক্স, এখানে ও ট্যাক্সেবল জিজ্ঞেস করলি, যেমন একের পয়েন্টটা বললাম ওটা ট্যাক্সেবল, দুইয়েরটা বললাম ওটাও ট্যাক্সেবল, ঠিক আছে, যেটা ট্যাক্সেবল নয় সেটা আমি বলে দেবো, এখানে আমরা সবাই ট্যাক্সেবল পাচ্ছি। মিস্টার এক্স গেন 10,000 টাকা অন সেল অফ শেয়ার, শেয়ার বেচে 10,000 টাকা লাভ করেছে। এটা আমি তোকে বলে দিচ্ছি, শেয়ার বেচে লাভ করেছে, এটা কোথায় আছে? এটা তো স্যালারি তো হতে পারে না শিওর, শেয়ার বেচেছি। আচ্ছা এমনি আইডিয়া কর দেখি কোনটা হতে পারে, আইডিয়া কর, তারপরে বলছি। আইডিয়া কর। আর যেমন আমি বলি তো স্যালারি তো হতে পারে না, এটা কি হাউস বোট হতে পারে? হাউস বোট মানে কি? বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া কি? এটা কি বাড়ি ভাড়া? না।
এটা বিজনেস হতে পারে না, এটা বিজনেস না, এটা জানিস কি, এটা মানে আইডিয়া করতে বিজনেস আর ক্যাপিটাল গেন। অ্যাকচুয়ালি শেয়ার বেচে যদি কোনো লাভ হয় না, মানে কোনো কিছু বেচে যদি লাভ হয়, কোনো কিছু বেচে যদি লাভ হয় সেটা ক্যাপিটাল গেনে, লাভ হওয়া মানে ক্যাপিটাল গেনে চলে যাবে, ঠিক আছে। কোনো কিছু বেচে লাভ হলে জেনারেলি ক্যাপিটাল গেনে যায়। এবার ট্যাক্সের তো কিছু আইন আছে, হ্যাঁ এই আইটেম আসবে ওই আইটেম আসবে না, এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, এখানে বলছে শেয়ার বেচে যদি লাভ হয়, এটা কোন হেঁটে যাবে, ক্যাপিটাল গেন হেঁটে যাবে। মনে থাকবে তো, শেয়ার বেচে, এমন যদি বলতো বাড়ি বেচে লাভ হয়েছে, ক্যাপিটাল গেন। শেয়ার বেচে লাভ হয়েছে, ক্যাপিটাল গেন। সোনা, সোনা গয়না না, অলংকার যেটা জুয়েলারি বলে, জুয়েলারি বেচে লাভ হয়েছে, ক্যাপিটাল গেন। বুঝতে পারি তো। তো এটা কি হচ্ছে, শেয়ার বেচে লাভ হয়েছে, এটা কোথায় আসবে, ক্যাপিটাল গেন। তাহলে এখানে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। নেক্সট কি বলছে, ইন্টারেস্ট রিসিভ, ইন্টারেস্ট রিসিভ ফ্রম ইউটিআই। ইউটিআই নাম শুনেছিস নাকি? আমি আস্তে আস্তে জানতে পারি, কমার্সে এখন এন্ট্রি নিয়েছি। ইউটিআই মানে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। দেখবি অনেকে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কেনে, ওখানে ইউটিআই তে অনেকে কেউ টাকা লাগায়, ইনভেস্ট করে, মানে ওয়ান টাইপ অফ, এরকম দেখবি অন্য কোনো পয়েন্টে মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডের নাম তো শুনেছিস অনেকে, ঠিক আছে। ধর ওখানে ইনভেস্ট করলো, ইনভেস্ট করলে ওখান থেকে সুদ পাওয়া যায়। তাই এই যে সুদ পেলাম, এটার মধ্যে একটা ইনকাম হয়, এটা তো একটা ইনকাম, সুদ তো আমার ইনকাম, কোন এরিয়া আসবে, সিম্পল ব্যাপার, আদার সোর্স, সিম্পল ব্যাপার, আদার সোর্স। তাই তো, ইন্টারেস্ট পেলেই আদার সোর্সে আসবে, ইনকাম ফ্রম আদার সোর্স। তবে কি বলছি, রেমুনারেশন রিসিভ বাই আ টিচার ফ্রম স্কুল, ঠিক আছে। তো একজন টিচার, একজন টিচার, যেমন তোদের স্কুলের যে টিচাররা আছে, ঠিক আছে, তো স্কুল থেকে রেমুনারেশন পাচ্ছে, মানে কি, এটাকে বলে স্যালারি পাচ্ছে। এটা কোন হেডে আছে, কোন স্কুলের টিচারের যে স্যালারি পায়, এটা কোন হেডে আছে, স্যালারি। কেন স্যালারি, স্যালারিটা কি আসে, যারা চাকরি করে তারা স্যালারিতে আসে, ঠিক আছে। তাহলে ঠিকই আছে, বুঝতে পারলি এটা কি হবে, ইনকাম ফ্রম স্যালারি। লাস্ট পয়েন্ট বলছে রেমুনারেশন রিসিভ বাই আ টিচার, ঠিক আছে, ফর এক্সামিং ফর দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। খাত মানে অ্যান্সার স্ক্রিপ্ট, বুঝতে পারছিস তো, যে খাতা দেখছে, পরীক্ষার খাতা দেখছে, খাতা দেখার জন্য টিচাররা টাকা পায়। এই তোদের মাধ্যমিক পরীক্ষা হলো, তো টিচাররা খাতা দেখেছে, তো ওর জন্য টাকা পেয়েছে, ফ্রিতে দেখেনি কিন্তু টাকা পেয়েছে, ওর জন্য, ওই জন্য টাকা পেয়েছে। স্যার এই টাকাটা পেলো, এটা কোন হেডে আছে, কিন্তু তোদের যখন টেনে যখন টেস্ট পরীক্ষা হয়েছিল না, তখন তো খাতা দেখেছিল, তার জন্য টাকা পায়। টেস্ট পরীক্ষা খাতা দেখার জন্য টাকা পায়নি, কিন্তু বোর্ড এক্সামের পরীক্ষা খাতা দেখার জন্য টাকা পেয়েছে। তার বুঝতে পারলি তো কেন, গল্পটা বোঝ। আজকে তোরা যে স্কুলে পড়িস, যে স্কুলে পড়িস, তো টেস্টের খাতা দেখার জন্য তো স্কুলের হেডমিস্ট্রেস কি টাকা দেবে নাকি, টাকা দেবে না, কারণ ওর জন্য স্যালারি দিচ্ছে ওকে। কিন্তু আজকে তুই যে স্কুলে পড়িস, আজকে তুই যে স্কুলে পড়িস, তুই তোর পরীক্ষা, তোর খাতা ধর অন্য তোর বাইরে, তুই তোর পরীক্ষা কলকাতা শহরে কোন একটা জায়গায় পরীক্ষা দিই, তো খাতা কি এখানকার তোর স্কুলের টিচার কি খাতা দেখবে, বাইরের স্কুলের টিচার খাতা দেখবে, কেন খাতা দেখবে, ও কেন খাতা দেখবে, ফ্রিতে কেন দেবে খাতা, ওরা টাকা দাও দেখবো, টাকা দেবে না দেখবো। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আমি তোকে কিছু উদাহরণ দিচ্ছি, যে গল্পটা বুঝতে পারবি। ধর, ধর কোনো একটা পার্সন, ধর মিস্টার এক্স, ওদের একটা স্কুলে পড়ে, ধর এক্স ওয়াই জেড স্কুলে পড়ে, ঠিক আছে, এক্স ওয়াই জেড স্কুলে পড়ে। তাহলে ওর যখন বোর্ড এক্সাম হবে, ঠিক আছে, বোর্ড এক্সাম হবে, তাহলে ওর খাতাটা কি ওই এক্স ওয়াই জেড স্কুলের টিচার দেখবে না, অন্য স্কুলের টিচার দেখবে। তো অন্য স্কুলের টিচার কেন এই স্কুলের খাতা দেখবে, মানে ওই স্কুলে তো ওর মালিক নেই, ওই স্কুল তোকে স্যালারি দেয় না, কেন দেখবে ওই স্কুলকে, তাই জন্য ওকে টাকা দিতে হবে। কিন্তু এটা ওর কোন হেডে আসবে, এটা আদার্স সোর্স, স্যালারি নয়। স্যালারি মানে কি, স্যালারি কাকে বলে, স্যার 10 টাকা ডিউটি করে, এটা তো স্যালারি, তাই না। মালিক কর্মচারী যেখানে সম্পর্ক থাকবে সেখানে স্যালারি হয়, কিন্তু এখানে কি স্যালারি হবে, না, এখানে তো স্যালারি হবে না, এটা আদার্স সোর্স। গল্পটা বুঝতে পেরেছিস তো কি বললাম, বোঝার চেষ্টা কর, নর্মাল ব্যাপার, একদম নর্মাল ব্যাপার। আজকে তেমনি তুই যে স্কুলে পড়িস, সেই স্কুলের যে ম্যাডামরাও তো খাতা দেখছে, অন্যান্য স্কুলের খাতা দেখছে, তার জন্য টাকা পায়, ঠিক আছে। তার মানে কি বুঝতে পারলি, বোর্ড এক্সামের পরীক্ষার যে খাতাগুলো দেখা হয়, তার জন্য টাকা পাওয়া যায়, ভালো টাকা পাওয়া যায়, তাই জন্য ডিপেন্ড করে, এক এক রকম পরীক্ষার এক এক রকম টাকা। কোনো কোনো পরীক্ষায় এমন কিছু পরীক্ষার, সেই এক একটা পরীক্ষার খাতা থেকে 250 টাকা করে পায়, ঠিক আছে, খুব হাই লেভেলের পরীক্ষা। আবার ধর তোরা মাধ্যমিক এরকম, এদের খাতা মানে 12 টাকা করে দেয়, ঠিক আছে। তো তো এরকম ডিপেন্ড করে, ঠিক আছে, ডিপেন্ড করে, এক এক রকম পরীক্ষায় এক এক রকম টাকা আছে, ঠিক আছে। তো তাহলে কি বুঝতে পারলি বল, এটা কোন হেডে আসবে, আমি বোঝালাম কেন এই হেডে আসবে। তোকে যদি কেউ জিজ্ঞাসা করবে কেন এটা তুমি স্যালারিতে না নিয়ে কেন তুমি আদার্স সোর্সে নিলে, কারণ তখন তুই বলবি যে যিনি খাতা দেখেছে, ঠিক আছে, তিনি খাতা দেখতে বাধ্য নয়, তিনি সেই স্কুলের খাতা দেখতে বাধ্য, তিনি বাইরের স্কুলের খাতা দেখতে বাধ্য নয়, তাই তো, এই জন্য এটা ইয়েতে আসবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন, চ্যাপ্টার শেষ করবো এক একটা। দেখ কোনটা কোন হেডে আসবে, দেখ এক একটা বলছে, অমিয় বাবু স্কুল টিচার, হি রিসিভ 30,000 পার মান্থ অ্যাজ এ স্যালারি। মানে অমিয় বাবু একজন স্কুল টিচার, এই টাকা কোন হেডে আসতে পারে, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে। 2 নম্বর,
ফিজ রিসিভ বাই আ ডিরেক্টর, কোম্পানির একজন ডিরেক্টর ফি পাচ্ছে, কোম্পানির একজন ডিরেক্টর ফি পাচ্ছে বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য। এটা কোন হেডে আসবে? আদার্স সোর্স, এটা আদার্স সোর্সে আসবে। রয় বাবু রিসিভ 10,000 পার মান্থ অ্যাজ রেমুনারেশন ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাজ পার্ট টাইম লেকচার। দেখবি ইউনিভার্সিটিতে অনেকে পার্ট টাইম লেকচারার থাকে, যেমন তোদের স্কুলেও দেখবি অনেকে পার্ট টাইম লেকচারার থাকে। তাহলে তারা যে টাকাটা পাচ্ছে তারা কিসের টাকা পাচ্ছে? স্যালারি পাচ্ছে, তারা একটা স্যালারি পাচ্ছে। তাহলে এটা স্যালারি দেয়, বুঝতে পারছিস? পার্ট টাইম হোক বা ফুল টাইম, স্যালারি দিয়ে আসে। যারা পার্ট টাইম টিচার তাদেরও তো ডিউটি পালন করতে হবে না, মালিক যা বলবে তাই শুনতে হবে, ঠিক আছে? তো তার মানে এটাও স্যালারিতে আসবে, ইনকাম ফ্রম স্যালারি। তাহলে কি কি বললাম? একের অ্যান্সার বললাম, দুয়েরটা বললাম, তিনেরটা বললাম, চারেরটা। ফ্যামিলি পেনশন রিসিভ বাই উইডো। ফ্যামিলি পেনশন বুঝিস কাকে বলে? ফ্যামিলি পেনশন জানিস? আইডিয়া আছে ফ্যামিলি পেনশন কাকে বলে? জানিস ফ্যামিলি পেনশন কাকে বলে? পেনশন কাকে বলে জানিস? পেনশন নাম শুনেই পেনশন। পেনশন কাকে বলে? ধর ধর সাপোজ ধর একজন লোক চাকরি করছিল, সে রিটায়ার করলো, তারপর সে পেনশন পায়, পেনশন পায়। আচ্ছা চাকরি করলে কোন হেডে আসে? স্যালারি। তাহলে পেনশন কোন হেডে আসবে? স্যালারি শেয়ার, ঠিক আছে? কিন্তু ও তো কাজ বলবো বলবো, দাঁড়া না, এত কথা বলে তো শিখতে পারবি না। আমি তো শেষ করলাম কোথায়? শেষ করিনি আমি না। শোন, তাহলে কি বললাম? পেনশন, পেনশনটা কি? ধর একটা মানুষ চাকরি করছিল, 60 বছর হয়ে গেল, রিটায়ার করলো, তারপর কি পাবে? অবসর সময়ের জন্য পেনশন পাবে। যেহেতু স্যালারিটা তোমার স্যালারি হেডে আসছে, তেমনি পেনশন ওই স্যালারি হেডেই আসবে। এটা হচ্ছে আমি বলিনি, এ কথা আমি বলিনি, এটা ইনকাম ট্যাক্সের রুল বলে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার ধর ফ্যামিলি পেনশন কি? এবার ধর যে লোকটা পেনশন পাচ্ছিল, এবার ও মারা গেল, ও মারা গেল, একদিন একদিন তো মারা যাবে, তো আজীবন পেনশন পাবে তো? মারা যাবে। ও যখন মারা যাবে তখন পেনশন পাবে কে? পাবে জানিস তো? ওর বউ পেনশন, ওর বউ পেনশন না, ওর বউ পেনশন। কি বললাম? ও মারা গেলে, মানে যে ভদ্রলোক চাকরি করছিল সে রিটায়ার করলো, রিটায়ার করার পর পেনশন পাওয়া আরম্ভ করলো, পেনশন বেশ কয়েক বছর পাওয়ার পর উনি মারা গেল, উনি মারা যাওয়ার পর সেই পেনশনটা কে পাবে? বউ পাবে। জেনারেলি উনি যত টাকা পেনশন পেত, জেনারেলি দেখা গেছে তার হাফ পেনশন পায় বউ, ঠিক আছে? তার হ্যাঁ হ্যাঁ, জেনারেলি এটাই আইন আছে, বউ মরে গেলে পেনশন পাওয়া যায় না, ঠিক আছে? ছেলেরা ছেলেরা পেনশন পায় না, ঠিক আছে? ছেলেরা পেনশন পায় না, মেয়েরাও পেনশন পায় না। মেয়ের যদি বিয়ে হয়ে যেত পেনশন পাবেই না, মেয়ের যদি বিয়ে হয়ে যায় সে পেনশন পাবে না, ঠিক আছে তো? আচ্ছা এবার হচ্ছে মেয়ের যদি বিয়ে না হয় তখন পেনশন পেতে পারে। তার মধ্যে অনেক কিছু ক্লজ আছে, আইন কানুন ব্যাপার আছে, যেগুলো মেয়ে কি কাজকর্ম করছে, তা অনেক ব্যাপার থাকে। তো তোর অত জানার দরকার নেই, জাস্ট নর্মালি তোকে জানতে হবে কি, হাজবেন্ড মারা গেলে তার পেনশনটা কে পেতে পারে? তার বউ পেতে পারে। আর বউ, হাজবেন্ড মারা গেল, বউ পেনশন পাচ্ছে, এখান থেকে একটা উইডো বলে একটা কথা লিখে দেখিস, উইডো। উইডো বুঝিস তো? এটা কি লিখেছে? উইডো বলছে ফ্যামিলি পেনশন রিসিভ বাই উইডো অন দ্য ডেথ অফ হার হাজবেন্ড। তার হাজবেন্ড মারা যাওয়ার পর তার বউ, উইডো মানে বিধবা, ঠিক আছে? তার বউ ফ্যামিলি পেনশন পাচ্ছে। কত টাকা করে পাচ্ছে? প্রতি মাসে 200 টাকা করে পেনশন পাচ্ছে। 200 টাকা করে পেনশন পাচ্ছে প্রতি মাসে। কত করে পেনশন পাচ্ছে? 200 টাকা করে। আচ্ছা এবার শেষ হয়েছে। আচ্ছা শোন, এই যে এইবার, এইবার যে পেনশনটা যে 200 টাকা করে পাচ্ছে, প্রশ্ন হলো এটা কোন হেডে আসতে পারে? পেনশন স্যালারিতে আসে, ফ্যামিলি পেনশন স্যালারি নয়, এটা আদার্স সোর্স, এটা আদার্স সোর্স হয়, এটা মনে রাখতে হবে। ফ্যামিলি পেনশন আদার্স সোর্স, ঠিক আছে? রয়্যালিটি রিসিভড বাই অ্যান অথর ফ্রম আ পাবলিশার ফর রাইটিং বুক। দেখবি অনেকে বই লেখে, যারা রাইটার আছে না, যেমন ধর এই যে সামনে দেখ পড়ে আছে কি অ্যাকাউন্টেন্সির বই আছে, ঠিক আছে? এই অ্যাকাউন্টেন্সি বইয়ের পাবলিকেশনটা কে জানিস? সাতরা পাবলিকেশন। এর বইটা কে লিখেছে? ঘোষ মুখার্জি রয়। এই বইটা লিখেছে কে? ঘোষ মুখার্জি রয় বইটা লিখেছে। তার মানে কি, এই যে তিনজন মিলে লিখেছে বইটা, তিনজন মিলে লিখেছে, তো সাতরা পাবলিকেশন, তো ওদেরকে সাতরা পাবলিকেশন ঘোষ মুখার্জি রয়কে কি দেবে? রয়্যালিটি দেবে, রয়্যালিটি দেবে, রয়্যালিটি দেবে তোকে। রয়্যালিটি দেবে মানে কি? এই যে বইটা লিখলো তার জন্য ওদের অনারিয়াম বলছে, সম্মান দেবে, ঠিক আছে? এই জন্য কিছু টাকা দেবে। এটা এটা কি বলতে পারি? এটা কি বিজনেস আসে? না। এটা ঘোষ মুখার্জি রয় কি কোনো বিজনেস করতে নেমেছে? না না, বিজনেস কে করেছে? সাতরা পাবলিকেশন বিজনেস করছে, ঘোষ মুখার্জি রয়ের বিজনেস নয়, ওর বিজনেস নয়। ওর এই ইনকামটা আদার্স সোর্সে আছে, ওর ইনকামটা আদার্স সোর্সে। তাহলে কি বলতে হয়? রয়্যালিটি পেলে কোন হেডে আসে? আদার্স সোর্স। স্যালারি রিসিভ বাই আ পার্টনার, পার্টনারশিপ ফার্ম। ভালো করে শুনবি, আমি জানি অ্যান্সারটা ভুলে দিতে পারিস, দে না, ভুলিয়ে দে না, তাহলে বোঝাতে পারবো। তো বলছে স্যালারি রিসিভ বাই আ পার্টনার ফ্রম পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা স্যালারি পেয়েছে, এটা কোন হেডে আসে? হ্যাঁ, মানে এটা কনফিউশন হয়ে গেল তো, এটা কনফিউশন হয়ে গেল স্যার, কোন হেডে আছে? কনফিউশন হয়ে গেল। আমি আগের দিন পড়িয়েছিলাম, আমি আগের দিন বিজনেস রেসে এটাই বললাম, বিজনেস রেসে এটাই বলছিলাম। পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যদি স্যালারি পায়, এটা বিজনেস হেডে আসে, ঠিক আছে? মানে বললে স্যার আমি তো বললাম বিজনেস বলে কিছুক্ষণ পর স্যালারি করে,
কনফিডেন্স নেই না, এটা ভালো করে বুঝে পরীক্ষা দিতে পারে। পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনার যে স্যালারি পায় এটা কিন্তু বিজনেস থেকে আসে, পিজিবিপি, ঠিক আছে তো? রেমুনারেশন রিসিভ বাই আ টিচার এক্সাম, এটা তো আগেই বললাম, এটা আদার সোর্স আসবে। ডিভিডেন্ড রিসিভ বাই আ শেয়ার হোল্ডার, আজকে ধর আমি টাটা কোম্পানি শেয়ার কিনেছি, তো শেয়ার কেনার পর টাটা কোম্পানি বছর শেষে বেশ ভালো একটা লাভ করলো, তো লাভের ভাগ আমাকে দিল, এটাকে বলে ডিভিডেন্ড। লাভের ভাগটাকে বলা হয় ডিভিডেন্ড। তা আমি যদি ডিভিডেন্ড পাই, এটা তো আমার ইনকাম হচ্ছে, সেটা কোন এরিয়া আসবে? আদার সোর্স, এটা আদার সোর্স, ঠিক আছে? ডিভিডেন্ড পেলে আদার সোর্সে আসে। আর কি? রামবাবু রিসিভ ৫,০০০ টাকা প্রতি মাসে পেয়েছে লেট আউট প্রপার্টি, বাড়ি ভাড়া দিয়ে ৫,০০০ টাকা প্রতি মাসে পেয়েছে, হাউস প্রপার্টি। শেষ। এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, চ্যাপ্টার শেষ।